হাই দেয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে আমাদের ইংলিশ মাস্টার ক্লাস 16। তো আজকের ক্লাসের টপিকটা একটু দেখে নিই, ফ্রেজ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন আর হচ্ছে অ্যানালজি। খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ ফ্রেজ ডিটেকশন প্রায় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে আসে, মেডিকেলে তো আসি, ইউনিভার্সিটি এডমিশন টেস্ট, ইন ফিউচার লাইফের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোর মধ্যে, জব সেক্টর, অনেক জায়গাতে তোমার কোনটা কোন ফ্রেজ ডিটেকশন এটা ভালোই আসে। তো আজকে আমরা ইন ডেপথে সবগুলো দেখবো, যে ফ্রেজের ক্লাসিফিকেশন বেসিসে কোনটা কোন ফ্রেজ সেটা দেখবো, এন্ড দেন অ্যানালজি, এটাও প্রায় দেখা যাচ্ছে আসতেছে বিভিন্ন এক্সাম গুলোতে, রাইট? তো টপিকটা খুবই ইম্পর্টেন্ট, দুটা টপিক এখানে মারাত্মক ইম্পর্টেন্ট। সো কথা না বাড়িয়ে চলো শুরু করি আমরা। প্রথমত, হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ জিনিসটা কি? এখানে বলছে ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ, আই মিন গ্রুপ অফ ওয়ার্ডস। কোত্থেকে আসে? প্রথমত ওয়ার্ড। ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে তো শব্দ, সিঙ্গুলার দেখতেই পাচ্ছ। আর শব্দগুলো মানে শব্দগুচ্ছ হচ্ছে, সেটা হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজ মানে হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস, একটা শব্দের একাধিক হইলেই সেটাকে ফ্রেজ বলা যাবে, রাইট? তাহলে নাউন কি? একটা শব্দ। তাহলে নাউন ফ্রেজ কি? ওই নাউনকে ঘিরে আরো শব্দ থাকলে, একাধিক শব্দ থাকলে সেটাকে নাউন ফ্রেজ বলবো। অ্যাডজেক্টিভটা কি? একটা শব্দ, রাইট? আর অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি হবে? ওই অ্যাডজেক্টিভকে ঘিরে আরো কোনো শব্দ থাকলে সেটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। সাচ লাইক দিস, যতগুলা পার্টস অফ স্পিচ আছে প্রত্যেকটা একটা একটা শব্দ যদি হয় তাহলে ওইটা ওই ওই পার্টস অফ স্পিচ। তো ওই শব্দকে ঘিরে, ওই পার্টস অফ স্পিচকে ঘিরে আর যদি একাধিক শব্দ থাকে তাহলে নামকরণটা কি হবে? ওই পার্টস অফ স্পিচকে ঘিরেই তোমার নামকরণটা হবে। ওকে, তো তারা এখানে এটাই বলছে, ফ্রেজ হচ্ছে এখানে শব্দগুচ্ছ গ্রুপ অফ ওয়ার্ডস, যে একটি একক পদের সিঙ্গেল পার্টস অফ স্পিচের মতো ব্যবহৃত হয়। ওকে, ফ্রেজের সাবজেক্ট ভার্ব থাকলেও সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে ফ্রেজের মধ্যে কি থাকে না? একটা কথা আমি যদি শেষ করি, ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব হচ্ছে দুইভাবে তুমি ডিফাইন করতে পারো। ফাইনাইট ভার্ব এটা হচ্ছে অ্যাগ্রিড ভার্ব। অ্যাগ্রিড ভার্ব, হোয়াট ইজ অ্যাগ্রিড ভার্ব? অ্যাগ্রিডটা কার সাথে হবে? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিড যেটা। তাহলে যে ভার্বটা সাবজেক্টের সাথে অ্যাগ্রি করে সেটাকে বলা হয় অ্যাগ্রিড ভার্ব। এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্ব দিয়ে আমি একটা বাক্যের টেন্স চেনা যাবে, টেন্স চেনা যায়। তাহলে যে ভার্ব দিয়ে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো সেটা কি হবে? সেটা একটা ফাইনাইট ভার্ব হবে। ওকে, তাহলে আবার বলছি, সাবজেক্টের সাথে যে ভার্বটা এগ্রি করে সেটাকে ফাইনাইট ভার্ব বলবো। আবার যে ভার্ব দিয়ে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো সেটা একটা ফাইনাইট ভার্ব। ওকে, এবার আমরা একটু দেখি তো, দ্য ওয়াটার বিং হট, এখানে বি প্লাস আইএনজি, এটা দিয়ে কি আমি এটার টেন্স চিনতে পারতেছি? পারছি না। ইভেন দ্য ওয়াটারের সাথে বিং কি এগ্রি করেছে? নো। বিং কোথেকে আসছে? বি ভার্বের আইএনজি ফর্মটাই তো এটা আসছে, রাইট? তাহলে এম ইজ আর, ওয়াজ ওয়ার, তারপর কি হয়? ছোটবেলায় পড়ছিলাম না যে এম, তারপর হচ্ছে ইজ, তারপর আর, সবগুলোকে একসাথে তুমি কি বলতে পারো? এগুলোকে বি ভার্ব বলে। তাহলে এটার কমন ফর্মটা কি? বিই আইএনজি। তাহলে এটা কি কারোর সাথে এগ্রি করা? নো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো কনটেক্সট নাই। ইভেন এই বিং দেখে আমি কিন্তু এটাও বুঝতে পারছি না এটা কোন টেন্সে আছে। তো দ্যাটস ওয়াই দ্য ওয়াটার বিইং হট, এই পুরোটুকু হচ্ছে একটা ফ্রেজ। এটাকে ইংলিশ গ্রামারে কি বলা হয়? অ্যাবসলিউট ফ্রেজ বলা হয়। এটার নাম তুমি যদি জিজ্ঞেস করো এটা কি হবে? ABSOLUTE, অ্যাবসলিউট ফ্রেজ। হোয়াট ইজ অ্যাবসলিউট ফ্রেজ? যেই ফ্রেজটা পুরো একটা বাক্যকে মডিফাই করে। আবার রিপিট করি, যেই ফ্রেজ পুরো একটা পুরো সম্পূর্ণ একটা বাক্যকে মডিফাই করতে পারে তাকে বলা হয় ইংলিশ গ্রামারে অ্যাবসলিউট ফ্রেজ। such like this, the meeting being over we left the room, তাহলে এটা কি হবে? এটাও একটা তোমার অ্যাবসলিউট ফ্রেজ। তাহলে হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, আই মিন গ্রুপ অফ ওয়ার্ডস, তার মধ্যে ভার্ব থাকতে পারে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? যে ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করবে সেটা ফাইনাইট ভার্ব, অথবা যে ভার্ব দিয়ে আমি একটা বাক্যের টেন্স চিনতে পারবো সেটা একটা ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে বেসিক জিনিসটুকু আমি পড়ে ফেললাম, ফ্রেজটা কোনটা, কিভাবে বিয়ে করব। এবার আসো, ওয়ান ফাইন মর্নিং, এখানে দেখো তিনটা শব্দ আছে, ওয়াটস চলে আসছে কিন্তু এখানে কোনো ভার্ব নাই, কোনো ফাইনাইট ভার্ব নেই, তাহলে এটাকে কি বলা যাবে? এটাকে বলতে হবে একটা ফ্রেজ বলতে হবে এটা। তাহলে ওয়ান ফাইন মর্নিং, একটা সুন্দর সকাল হচ্ছে একটি শব্দগুচ্ছ, এটা কোনো ফাইনাইট ভার্ব নাই, তাই এটা কি হবে? এটা একটা ফ্রেজ হবে। সিম্পল কথাবার্তা, খুব সহজ প্রশ্ন। তারপরে খুব সহজে ওরা এখানে খুব সহজে অ্যাপ্রোচ করতেছে ফ্রেজ গুলোর দিকে। দেখো খুব সহজে কি করলো, একটা ফ্রেজ নির্ণয়ের জন্য দুইটা বিষয় বিবেচনা করতে হয়। পরীক্ষা তো এইভাবে আসবে না, পরীক্ষাতে একটা আন্ডারলাইন করে জিজ্ঞেস করবে এটা কোন ফ্রেজ, এটা কি নাউন ফ্রেজ, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাকি প্রিপোজিশনাল ফ্রেজ, নাকি কোন ফ্রেজ, ভার্সেস স্পিচের বেসিসে জিজ্ঞেস করবে কোন ফ্রেজ। তখন ওইটা ডিটেকশনের জন্য আমার কি লাগবে? বাক্যে ফ্রেজের অর্থ, মিনিংটা খেয়াল করতে হবে। আর বাক্যে অবস্থান মানে পজিশন অথবা ব্যবহার, ফাংশন বা ইউজ। তো তার মানে
ফ্রেজ ভালো করে বুঝতে হলে তোমার পার্সো স্পিচ ডিটেকশন ভালো করে বুঝতেই হবে। আনটিল তুমি পার্সো স্পিচ ডিটেকশন ভালো করে বুঝতে পারবো না, ততক্ষণ এই ফ্রেজ যত কিছুই পড়ি কোনো লাভ নেই। এন্ড অফ দ্য ডে আসলেই কোনো লাভ নেই, লিটারালি কোনো লাভ নেই, বুঝতেই পারবে না যে কেন কি হয়েছে। তার মানে এই ফ্রেজ ক্লজ হচ্ছে ইংলিশ গ্রামারের টপ মোস্ট লেভেলের একটা টপিক, রাইট? তো এটা শেখার জন্য তোমার কি লাগবে? ফ্রেজ ক্লজের জন্য অবশ্যই তোমার গ্রাউন্ডটা, যে পার্সো স্পিচ ডিটেকশনটা খুব ভালো করে শিখতে হবে। ওটা যদি খুব ভালো করে না শিখো, তাহলে কোনটা কোন ক্লজ বা কোনটা কোন ফ্রেজ ইউ ক্যান নেভার ডিটেক্ট ইট কনফিডেন্টলি, ইউনো। তো যাই হোক, আমরা পার্সো স্পিচ আশা করি যারা যারা এই ক্লাসটা করবা ফ্রেজ, তারা পার্সো স্পিচ ডিটেকশনটা খুব ভালো করে বুঝে আসতেছো বা আসবা আর কি। ওইটা না মানে ওইটা না বুঝে আসতে এখানে জাম্প করে আসলে কোনো লাভ নেই। আমি যত কিছুই বলবো তুমি কোনো কিছু বুঝতে পারবে না। সো বলবো, এটা যারা করতে চাও বা এই ফ্রেজ ডিটেকশন যারা ভালো করে শিখতে চাও, তারা অবশ্যই পার্সো স্পিচ ডিটেকশন যে লেকচারস গুলো আছে সেটা খুব ভালো করে পেইনস্টেকিংলি নোট করে করে বুঝে শুনে তারপরে এখানে আসো, দেন ইউ উইল গেট গোয়িং স্মুথলি, ইউ নো, আই প্রমিস ইউ। তো এবার দেখি আমরা আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস। দেখো, বাক্যে ব্যবহৃত ফ্রেজের অর্থ, মিনিং এর। আচ্ছা, ফ্রেজের অর্থ যে এক এক পার্সো স্পিচ কি করতেছে, ফ্রেজের অর্থ একক পার্সো স্পিচকে নির্দেশ করে। আমরা পার্সো স্পিচে ধরতে পারলেই এটা কোন পার্সো স্পিচ বা বাক্যের মধ্যে এটা কোন পার্সো স্পিচ হিসেবে কাজ করছে, তো ওই পার্সো স্পিচ আগে ডিটেক্ট করতে হবে, তারপর এটার মধ্যে ফ্রেজ লাগায় ফেলতে হবে, কারণ ওই পার্সো স্পিচটা তো মেইন, ওকে ঘিরেই অন্য শব্দগুলো যুক্ত হয়েছে, তখন এটা ফ্রেজটা এরকম নামকরণ হবে। তো আসো আমরা দেখি, আমরা হি ইজ আ ম্যান অফ লেটার্স। তাহলে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে জানি কি হয়, নাউন হয়। তাহলে আন্ডারলাইন কিন্তু পুরোটার মধ্যেই আছে। তাহলে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে পুরোটা যদি নাউন হয়, তাহলে এটা পুরোটা কি বলবো, আমি নাউন ফ্রেজ বলবো। তাহলে ম্যান অফ লেটার্স মানে কি, স্কলার। তাহলে পার্সো স্পিচটা কি হবে, আর্টিকেলের পরে একটা শব্দ সেটা হচ্ছে নাউন, তাহলে নামটা কি হবে, নাউন ফ্রেজ। কুল। তারপরে হি ইজ আ ম্যান অফ ফেম। তাহলে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে কি হবে, সেটা একটা নাউন হবে। তাহলে ম্যান অফ ফেম মানে কি, ফেমাস ম্যান। তার মানে এইটুকু কি হবে, ফেমাস, এটা অর্থ দিচ্ছে ফেমাস ম্যান, পার্সো স্পিচটা কি আর্টিকেলের পরে একটা নাউন, তাহলে এটা নাউন ফ্রেজ হবে। পার্সো স্পিচ ধরাটা অনেক ইম্পর্টেন্ট। এন্ড দেন আই হ্যাভ নো কিট এন্ড কিন ইন দিস টাউন। কিট এন্ড কিন মানে হচ্ছে রিলেটিভ, এটাও ইম্পর্টেন্ট। কিট এন্ড কিন বা অর্থ কি, এটা প্রায় জিজ্ঞেস করে ভর্তি পরীক্ষাগুলোতে। আচ্ছা, এবার দেখছি আমরা, দেখো আই হ্যাভ নো, নো একটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করবে, নাউনকে। তাহলে এই বাক্যের কনটেক্সটে কিট এন্ড কিন কার পজিশনে আসছে, নাউনের পজিশনে আসছে, দ্যাটস সো এটা কি হবে, নাউন পার্সো স্পিচ নাউন, এটা নাউন ফ্রেজ। যেমন আমি যদি বলি আই হ্যাভ নো ফ্রেন্ড, তাহলে নো এর পরে ফ্রেন্ডটা কোন পার্সন স্পিচ, নাউন। তাহলে আই হ্যাভ নো কিটেন কিন, তাহলে নো এর পরে তোমার কিটেন কিন দিছো, তাহলে নো একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমাইনার বলতে পারো, তারপরে শব্দটা কি হবে, ইটস এন নাউন হবে এটা। তাহলে কিটেন কিন সেটা একটা নাউন হবে। তারপরে আমরা দেখি দেয়ার ইজ নো হার্ড ফার্স্ট রুল। রুল শব্দটা কিন্তু একটা নাউন, তো নাউনের আগে কিন্তু এখানে হার্ড ফার্স্ট বুঝেছি, তাহলে নাউনকে মডিফাই করলে সেটা জানি কি হয়, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। হার্ড ফার্স্ট মানে কি, ডেফিনিট বা ফিক্সড বা অবভিয়াস বা ক্লিয়ার। তাহলে এটা কি হবে, রুলের আগে যদি রুলকে যদি মডিফাই করছে, নাউনটাকে মডিফাই করছে, তাহলে হার্ড ফার্স্ট একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ, তাহলে তাহলে নাউনের আগের পজিশনটা হচ্ছে অ্যাডজেক্টিভের, তাহলে হার্ড ফার্স্ট অ্যাডজেক্টিভ পজিশনে বসছে। আর এখানে কয়টা শব্দ, 1 2 3, হার্ড ফার্স্ট রুল মানে হার্ড এন্ড ফার্স্ট তিনটা শব্দ আছে। তাহলে এটাকে আমি অ্যাডজেক্টিভ বলতে পারবো না, কি বলবো, এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো, দ্যাটস ইট, এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর আমরা দেখি হি ইজ উইদাউট ফিয়ার। আচ্ছা, তাহলে উইদাউট ফিয়ারটা কি, এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসছে, তাই না? তাহলে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট ইজ আছে এখানে, বি ভার্ব, তার মানে হি মানে কি, হি ইকুয়ালস টু উইদাউট ফিয়ার মানে ফিয়ারলেস। উইদাউট ফিয়ার মানে কি, ফিয়ারলেস একটা শব্দ তো ইয়ে করতে পারো তুমি এটাকে। তো সাবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট দুই প্রকার ছিল, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে সাবজেক্টের সাথে লিংক করা, সাবজেক্ট ইকুয়ালস টু উইদাউট ফিয়ার মানে ফিয়ারলেস। তাহলে কমপ্লিমেন্ট আবার দুইটা পার্সন স্পিচ হয়, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে উইদাউট ফিয়ারটা একটা নাউন হওয়ার কোনো চান্স নাই, কারণ ওই সাবজেক্টের কি বলছে, ক্যারেক্টারিস্টিক বা ফিচারকে এখানে ডিনোট করেছে। তো দ্যাটস ওয়াই সাবজেক্ট সম্পর্কে যেহেতু কোনো কিছু ফিচার্স বলছে বা ডিনোট করেছে, দ্যাটস ওয়াই এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে উইদাউট ফিয়ারটাকে একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখছো পার্সন স্পিচ ধরতে না পারলে তোমার এগুলো ধরাটা কতটা কঠিন হয়ে যাবে। মেজরিটি অফ দ্য স্টুডেন্টস দেখবে উইদাউট ফিয়ার, উইদাউট একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ বলে দিন, নো বলা যাবে না, সেন্টেন্সের কনটেক্সটে বুঝতে হবে এটা। তারপরে আমরা দেখি হি ইজ এ ম্যান অফ ফেম। তাহলে এই ম্যানটা কি, মেন শব্দ একটা নাউন, তুমি নাউনকে তুমি ডিসক্রাইব করেছো, নাউনকে ডিসক্রাইব করলে সেটা কি হয়, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, এই যে দেখো অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। কুল। তারপরে ইটস দ্য ডিড অফ এ হিরো। তাহলে দ্য ডিড আর্টিকেলের পরে দেখো ডিডটা কি হচ্ছে, নাউন, নাউনকে তুমি ডিসক্রাইব করেছো অফ এ হিরো, নাউনকে ডিসক্রাইব করলে সেটা কি হয়, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, পার্সন স্পিচ অ্যাডজেক্টিভ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে এটা। তারপর আই এম ফ্রি ফ্রম ব্লেম।
তাহলে দেখো আই এম ফ্রি ফ্রম ব্লেম, এখানে দেখো আই ইকুয়ালস টু সাবজেক্ট কমপ্লিমেন্ট বি ভার্ব আছে, তাহলে আই ইকুয়ালস টু এটা, কারণ আই এর যে কোয়ালিটি সেটাকে তুমি এখানে আই কোয়ালিটি বা ফিচারকে তুমি এখানে ডিসক্রাইব করেছো, তাহলে আই ফ্রি ফ্রম ব্লেম মানে কি ব্লেমলেস, তার মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কি বসলো, এটা একটা অ্যাডজেক্টিভ বসছে, এটা কিন্তু নাউন না, নাউন হওয়ার কোনো চান্স নাই, কারণ ফ্রি ফ্রম ব্লেম মানে কি, সেটা হচ্ছে ব্লেমলেস। এই চার্ট এটা খুবই ইম্পর্টেন্ট, ঠান্ডা মাথায় এটা ভালো করে বুঝবা, বারবার দেখবা এটা, কিন্তু এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট আছে, মিনিংও আসতে পারে পরীক্ষায়, কোন ফ্রেজ সেটাও জিজ্ঞেস করতে পারে, চারটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমরা দেখি ফ্রেজ ইন এ সেন্টেন্স, দ্য হাউস বিল্ট লং এগো ফেল ডাউন ফল ফেল ফলেন, তাহলে ফেল আসছে এখানে, দ্য হাউসটা এখানে নাউন না, নাউনকে তুমি ডেসক্রাইব করছো, নাউনকে ডেসক্রাইব করলে সেটা কি হয়, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, এটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে এটা। ওকে, তারপর হি ওয়ার্কড উইথ কেয়ার, তাহলে হি ওয়ার্কড হাউ, সে কেমন কাজ করেছিল, কেয়ারফুলি, উইথ কেয়ার মানে কেয়ারফুলি, তাহলে কেমন ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করলে যেহেতু আমি উইথ কেয়ার উত্তরটা আসতেছে, তার মানে অ্যাডভার্ব পজিশনে এটুকু বসছে, দ্যাটস হোয়াই এটাকে আমি কি বলবো, এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। তারপরে আই ওয়ান্ট ইট এট দিস মোমেন্ট, রাইট, তাহলে আই ওয়ান্ট ইট হোয়েন, কখন চাই, এই মুহূর্তে, তাহলে আই ওয়ান্ট হোয়েন আমি কখন চাই, ভার্বকে তুমি যখন হোয়েন দিয়ে প্রশ্ন করতেছো তখন কিন্তু উত্তর এট দিস মোমেন্ট পাচ্ছি, তাহলে হোয়েন ইন্ডিকেটস কি টাইম, তাহলে অ্যাডভার্ব অফ টাইম নাম শুনেছো, দ্যাটস সো এটা কি হবে, এটাও তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তারপরে হি কেম অ্যাট আ গ্রেট স্পিড, তাহলে হি কেম হাউ, সে কেমন আসলো, কিভাবে আসলো, সে কিভাবে আসলো, একটা গ্রেট স্পিড, অতি দ্রুত, রাইট, তাহলে কিভাবে ভার্বটা আমি হাউ দিয়ে প্রশ্ন করলে যেহেতু উত্তর পাচ্ছি, তাহলে এটা হাউ অ্যাডভার্ব, কিভাবে এটা কি বলি, অ্যাডভার্ব অফ ম্যানার বলতেছি, এটা নাম শুনেছো, তাহলে এটা কি হবে কুইকলি অ্যাডভার্ব অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আশা করি এগুলো বুঝতেছো, দেখছো পুরোপুরি পার্সন স্পিচের কনটেক্সট গুলো আসছে। ইউ ক্যান গেট ইট ইন অল প্লেসেস, ইউ ক্যান গেট ইট হোয়ার, ভার্বকে তুমি যদি হোয়ার দিয়ে প্রশ্ন করো, হোয়ার প্লেস বুঝাচ্ছে, তাহলে ইন অল প্লেসেস তাহলে অ্যাডভার্ব অফ প্লেস বুঝাচ্ছে, তাহলে এভরি হোয়ার অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে হি ফেল ডাউন, আচ্ছা হি ফেল ডাউন সে পড়ে গিয়েছিল এট দিস প্লেসেস, এই এই জায়গাগুলোতে, তাহলে হি ফেল ডাউন হোয়ার কোথায়, আবার এট দিস প্লেসেস, হেয়ার, এট দিস প্লেসেস এই জায়গাগুলোতে, তাহলে হেয়ার, আচ্ছা এট দিস প্লেস বলি, এখানে প্লেস বলে তাহলে হেয়ার হবে, তাহলে এট দিস প্লেস এই জায়গাতে সে পড়ে গিয়েছিল, তার মানে এই জায়গাতে পড়ে গিয়েছিল মানে এখানে, তাহলে এটা হেয়ার বুঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে হি উইল কাম বিফোর ভেরি লং, হি উইল কাম কখন আসবে, তাহলে কাম ভার্বকে যদি তুমি হোয়েন দিয়ে প্রশ্ন করো তাহলে দেখো উত্তর আসতেছে বিফোর ভেরি লং, মানে বিফোর ভেরি লং মানে এত, মানে অনেক লং মানে কি অনেক দূরে হওয়ার আগেই আসবে, তার মানে কি খুব কাছাকাছি সময় আসবে, তাহলে সুন, তাহলে বিফোর ভেরি লংটাকে কি বোঝাচ্ছে এখানে, সুন বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে অ্যাডভার্ব পজিশনে বসছে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে এটা। ইম্পর্টেন্ট কিন্তু এগুলা, এই অর্থগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে মিনিং গুলো যেরকম ইম্পর্টেন্ট, এখানে ফ্রেজ নামকরণ গুলাও সেটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। তারপরে হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, এটা খুব ভালো একটা প্রশ্ন, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, আচ্ছা দেখো ভালো করে বুঝো, মিটা কি, মিটা একটা প্রোনাউন, তাহলে প্রোনাউনের কোন ফর্ম বসে, অবজেক্ট ফর্ম বসে, আচ্ছা প্রোনাউনের অবজেক্ট ফর্ম জানি আগে কি বসে, একমাত্র প্রিপোজিশনের পরে কিন্তু প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, আই ডু দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, তাহলে ডানের পরে বাই আছে, বাইয়ের পরে মি আছে, তাহলে মিটা এখানে অবজেক্ট ফর্ম, তাহলে বাই একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, যেহেতু আই আই সাবজেক্ট ফর্ম, মি একটা অবজেক্ট ফর্মের আগের পজিশনটা হচ্ছে এটা, এটা ইন একটা প্রিপোজিশন আছে, অফ একটা প্রিপোজিশন আছে, দ্যাটস এটা কি বলা লাগবে, ইটস প্রিপোজিশনাল ফ্রেজ, ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, বিফোর, তাহলে এটাকে কি বলা যাবে, দিস ইজ প্রিপোজিশনাল ফ্রেজ, আশা করি বুঝতে পারছো, কোন পজিশন গুলো ধরতে পারলেই হবে। হি প্রিজার্ভড ইন দ্য টিথ অফ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, অল অপোজিশন, তাহলে কি হবে অপোজিশন, অল অপোজিশন, তাহলে অল অপোজিশন ইন দ্য টিথ অফ, তাহলে টিথ অফ মানে কি এগেইনস্ট, তাহলে দেখো ইন টিথ অফ এটা মানে কি পুরোটাকে একটা প্রিপোজিশন আমি রিপ্লেস করতে পারি, রাইট, এবং দেখতে পাচ্ছি অল অপোজিশন, পুরা নাউনটা বা নাউন ফ্রেজের আগে তুমি এটা বসাইতে পারতেছো, তো দ্যাটস সো এটা কি হবে, ইটস আ প্রিপোজিশন, আই মিন প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে ইন টিথ অফ, ইন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শুরু, শেষ হয়েছে, সেম গোজ হিয়ার, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শেষ হয়েছে, ইলনেস একটা নাউন, তাহলে নাউনের আগে এইটুকু, তাহলে কি হবে, ইটস আ প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে অন অ্যাকাউন্ট অফ এটা কি ফর প্রিপোজিশনাল ফ্রেজ, দ্যাটস ইট ম্যান, খুবই খুবই ইম্পর্টেন্ট, কোনটা কোনটা এখানে এটা বেশি ইম্পর্টেন্ট, বেশ প্রায় জায়গাগুলোতে দেখা যাচ্ছে এটা দেয়, তারপর এটাও দেয়, শেষের তিনটা কিন্তু প্রায় দেওয়া বিভিন্ন জায়গায় দিচ্ছে, তারপরে উইথ কেয়ার এটাও আসে দেখা যাচ্ছে, এই তো এই কয়েকটা এখানে খুব কিভাবে আসতেছে এটাও, এই কয়েকটা এখানে খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো আবার বলতেছি, কারো যদি এগুলো বুঝতে এখনো সমস্যা হয়, হওয়ারই কথা, তুমি যদি পার্সন স্পিড ডিটেকশনটা ভালো করে না বুঝো, আমি যা যা বলতেছি কিছুই তুমি বুঝবে না এখানে, সো আবার
আর্নেস্টলি আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আগে খুব সময় নিয়ে বুঝে শুনে পার্টস স্পিচটা ভালো করে পড়ে আসো, তাহলে এই যে নতুন ভার্সেটাইল যে কোয়েশ্চেন্স গুলো আসতেছে, ফ্রেজ ডিটেকশন, ক্লজ ডিটেকশন, এগুলো খুব স্মুথ এন্ড স্মার্টলি তুমি গো থ্রু করতে পারবে, আদারওয়াইজ সমস্যা হবে। এবার আসলে আমরা আইডেন্টিফিকেশন ফ্রেজের মধ্যে ফাংশন অর পজিশন অফ ফ্রেজ ইন এ সেন্টেন্স। আচ্ছা, বাক্যে ব্যবহৃত ফ্রেজের ব্যবহার বা অবস্থান। সাধারণত একটি একক পার্টস অফ স্পিচের অবস্থান অনুসারে ফ্রেজের অবস্থান হয়ে থাকে। হ্যাঁ, এটা আজকে একটু আগে দেখলাম একটা বাক্যের কনটেক্সটে ওই আন্ডারলাইন শব্দগুলা যে পজিশনে বসছে ওই পজিশনকে আমরা কাউন্ট করতেছি, অ্যাডজেক্টিভ চিন্তা করতেছি বা নাউন চিন্তা করতেছি, যেটা একাধিক শব্দ আছে তাহলে নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ এভাবে বলতেছিলাম, সেই কথাটা ওরা এখানে বলছে। অর্থাৎ কোন ফ্রেজ যদি নাউনের অবস্থানে বসে তাহলে সেটা নাউন ফ্রেজ হবে, ফ্রেজ অ্যাডজেক্টিভের অবস্থানে বসলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আবার কোন ফ্রেজ অবস্থান ভেদে বিভিন্ন রকমের হইতে পারে। যেমন দেখো, খুব ভালো করে বুঝো, এটা বেশ ইম্পর্টেন্ট, 5 স্টার রেটিং, এটা দিয়ে কিন্তু পরীক্ষায় কিন্তু আটকাবে তোমারে। চলো দেখি আমরা কি বলছি এখানে। হি এনজয়স, সে উপভোগ করে। এখন আমি ভার্বকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর কি আসে দেখো তো। হি এনজয়স হোয়াট, ইয়েস। তাহলে এই ভার্বের অবজেক্ট পজিশনে কিন্তু এটুকু বসছে। তাহলে পৃথিবীতে অবজেক্ট পজিশনে জানি কারা বসে? নাউন আর হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের কোনো ফ্রেজ আছে? নাই। তাহলে যেহেতু নাউন পজিশনে মানে এই অবজেক্ট পজিশনে যেহেতু এটা বসছে, তার মানে এটা আমি কি বলবো? এটা আমি বলবো নাউন। আর যেহেতু অনেকগুলো শব্দ আছে, 1 2 3 4 4টা শব্দ আছে, তাহলে আমি কি বলবো? নাউন ফ্রেজ। রাইট? হোপফুলি গট দ্য পয়েন্ট। প্রথমটি দেখো, প্রথমটি নাউন ফ্রেজ, কারণ ট্রানজিটিভ ভার্ব। এই যে এই ভার্বের একটা অবজেক্ট আছে, ট্রানজিটিভ ভার্বের উপরে নাউন বসে, তাই ভার্বের পরে ফ্রেজটি নাউন ফ্রেজ হবে। এন্ড দেন এটা কি তারা এখানে আবার ইউজ করেছে? দ্য বয়। দ্য বয়টা হচ্ছে নাউন, নাউনকে তুমি ডিসক্রাইব করেছো, বর্ণনা করছো। নাউনকে যে বর্ণনা করে ব্যাখ্যা করে সেটা কি হয়? সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। আর যেহেতু 1 2 3 4টা শব্দ আছে তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। ওরাই এখানে এটাই বলছে, ঠিক আছে? নাউনকে মডিফাই করে তা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, বিদায় ফ্রেজ নাউনকে মডিফাই করে তখন ফ্রেজটা অ্যাডজেক্টিভ। দ্যাটস ইট। সেম ওয়ার্ড, সেম ফ্রেজ, মানে শব্দগুলো 4টা সেম, এখানে 4টা সেম, কিন্তু সেন্টেন্সের পজিশন অনুযায়ী এগুলো পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে, এন্ড সেই পার্টস অফ স্পিচ চেঞ্জের থ্রুতে আমার এগুলোর নামগুলো চেঞ্জ হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট এই দুইটা, আশা করি খুব ভালো করে বুঝছো। তাহলে আবার একটু রিকেপ করি আমি। এনজয় একটা, আই এনজয় স্লিপিং, আমি ঘুম পছন্দ করি, উপভোগ করি। আই এনজয় সুইমিং, আমি সাঁতার উপভোগ করি। তাহলে আই এনজয় হোয়াট? আই এনজয় টিচিং, আই এনজয় হোয়াট? টিচিং। তাহলে ভার্বের অবজেক্ট আছে, তাহলে টিচিংটা কি একটা জিরান্ড হবে, রাইট? কোন পার্টস অফ স্পিচ? নাউন হবে। তাহলে এনজয়ের পরে যে পার্টটুকু আছে পুরোটাই তোমার নাউন পজিশনে বসছে। 4টা শব্দ আছে, তাহলে নাউন ফ্রেজ বলবো আমি এটাকে। এন্ড দেন দ্য বয় ওয়াকিং বাই দ্য রিভার সাইড, কোন বালকটা? যে রিভার সাইড দিয়ে, নদীর পাশ দিয়ে হাঁটছে সে আমার ভাই। তাহলে সেই বয়টাকে তুমি, নাউনটাকে তুমি ডেসক্রাইব করেছো, রাইট? তাহলে নাউনকে ডেসক্রাইব করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হবে। আর যেটা এখানে 4টা শব্দ, দ্যাটস এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। দ্যাটস ইট, নাথিং এলস। তারপরে দেখি আমরা দ্য ম্যান ইন দ্য রুম, এগুলো ইম্পর্টেন্ট, মারাত্মক, এগুলোই পরীক্ষায় দেখবে আসবে। দ্য ম্যান ইন দ্য রুম রাস্ট আউট। আচ্ছা, দ্য ম্যান হচ্ছে একটা নাউন, নাউনকে তুমি ডেসক্রাইব করেছো, তাহলে ইন দ্য রুম। অনেকে এটা প্যাচ লাগায়, দ্য ম্যান ইন দ্য রুম, দ্য ম্যান কোথায়? রুমের মধ্যে। কোথায় টোথায় বললে তো হবে না, এখানে তুমি নাউনটাকে ডেসক্রাইব করেছো। দ্য ম্যান একটা নাউন এখানে, তো নাউনকে তুমি যদি ডেসক্রাইব করো তাহলে সেটা কি হবে? সেটা একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে সেটা কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তারপরে হি ইজ ইন দ্য রুম, হি ইজ হোয়ার, সে কোথায়? ভার্বকে আমি যদি হোয়ার দিয়ে প্রশ্ন করি তাহলে দেখো ইন দ্য রুম উত্তর আসে, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, পরের দুইটা মারাত্মক ইম্পর্টেন্ট, পরীক্ষায় মারাত্মক ভাবে আসে। ওরা কত চালাক দেখো, তুমি দেখো হয়তো এটা মুখস্থ করে ফেলাবে। ইন ফ্রন্ট অফ, দেখো এখানে মি ছাড়া কিন্তু আন্ডারলাইনটা আছে, আর এখানে মি সহ আন্ডারলাইন আছে। তাহলে মি সহ থাকলে একরকম হবে, মি সহ থাকলে একরকম হবে, ছাড়া থাকলে অন্যরকম হবে। দুই রকম কিন্তু এখানে। ভালো করে বুঝো, এখানে মি প্রনাউনের অবজেক্ট ফর্ম, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে, তাহলে এটা কি হবে? ইটস আ প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, ফাইন। এবার হি স্টুড, ইন থেকে শুরু হয়েছে, মির মধ্যে শেষ হয়ে গেছে, তাহলে হি স্টুড হোয়ার, সে কোথায় দাঁড়াইলো? ইন ফ্রন্ট অফ মি। তাহলে ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর কিন্তু এটুকু পাই, তার মানে ইন ফ্রন্ট অফ মি এইটুকু পুরোটা কি হবে? এবার এটা হবে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খেয়াল করছো কেমনে প্রশ্নগুলো আসে? এটা বহুত চালাক। তুমি যদি ভালো করে যদি বুঝে শুনে না অ্যাপ্রোচ করো তাহলে পরীক্ষার জীবনে এগুলো ধরতে পারবে না। তুমি হয়তো দেখবা ইন ফ্রন্ট অফ মুখস্থ করে গেছো, ওরা বহুত চালাক, দেখবা ইন ফ্রন্ট অফ থেকে ধাক্কা দিয়ে এই আন্ডারলাইনটুকু একটু বাড়াই দিয়ে দেখবা মির মধ্যে দিয়ে দিচ্ছে। তার মানে মি কি? মি সহ পুরোটা আন্ডারলাইনের মধ্যে পড়ে গেছে। মি সহ যখন পুরো আন্ডারলাইনের মধ্যে চলে যাবে তখন সেটা আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। কত সূক্ষ্ম জিনিস কিন্তু, এগুলো খেয়াল না করলে কি হবে? ভুল হবে। ভুল হলে কি হবে? -1.25 হবে।
তো যে 1 মার্ক পাওয়ার কথা সেটা তো পাবাই না, জরিমানা কত 0.25, লিটারালি 1 লাখ পরীক্ষা দিলে একটা একটা যদি ভুলে কত প্রায় 12,500 পিছনে যাবে, 12,500 পয়েন্ট টু বি নোটেড ম্যান। সো কেয়ারফুল থেকো, কত সূক্ষ্ম জিনিসপত্র আসতেছে। ইয়েস, ইটস ম্যাটার অফ কম্পিটিশন, কম্পিটিশন ব্যাপারগুলো এরকম হবেই। এবার আসি ফাংশন অনুসারে ফ্রেজকে নাকি 9 ভাগে ভাগ করে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ, কনজাংশনাল, ইন্টারজেকশনাল, ইনফিনিটিভ ফ্রেজ, হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। সবগুলো আমরা দেখবো, ডিটেইলস দেখবো আস্তে আস্তে, সবগুলোই আসতে পারে। এখানে ইন্ডিভিজুয়ালি আমি বলবো এটা বেশি ইম্পর্টেন্ট, নট লাইক দ্যাট। পার্সেস স্পিচ চেনা লাগবে, তারপরে এই সবগুলো 9টা ফ্রেজ তোমার দেখতে হবে, 9টা ফ্রেজ, একটা বাদ দিলে হবে না, কারণ একটা বাদ দিলে তুমি একটার সাথে একটা লিঙ্ক করা। এই যে দেখো না, ইন ফ্রন্ট অফ, তুমি এটা কি করলা, ইন ফ্রন্ট অফ তুমি হয়তো প্রিপোজিশন ফ্রেজ দিচ্ছি করে ওরা দেখো ধাক্কা দিয়ে সামনে বাড়াই দিচ্ছি, তখন কিন্তু সমস্যা হবে। তো মুখস্থ করলে হবে না, পার্সেস স্পিচটা বুঝতে হতে হবে। তো আসো প্রথমে আমরা নাউন ফ্রেজ দেখি। নাউন ফ্রেজ সাধারণত কি নাউনের কাজ করে। নাউন ফ্রেজ অবশ্যই নাউনের কাজ করবে, অর্থাৎ নাউনের স্থানে বসে। নাউন ফ্রেজ অর্থ কোনো একক নাউনকে নির্দেশ করে। যেমন যেমন কি বলছে ওরা, যে ভার্বের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে। নাউনের 7টা পজিশন দেখানো হয়েছিল, জানি না যে করছো কিনা এটা, প্রবাবলি 3 নাম্বার বা 2 নাম্বার ক্লাসে দেখাইছিলাম। নাউনের 7টা পজিশনে আমি নাউন বসাতে পারি, সেই পজিশন গুলোতে নাউনের সাথে আরো একাধিক শব্দ থাকলে সেটা নাউন ফ্রেজ হবে। তো সেখানে একাধিক শব্দের সাথে সেখানে একটা বাক্য থাকলে সেটা নাউন ক্লজ হবে, জায়গাটা সেম। ডিটেকশন করতে পারলে ক্লজ ফ্রেজ ধরাটা কোনো ব্যাপার না, ইটস জাস্ট এ পিচ অফ কেক। বাট বিফোর দ্য কিক ইউ হ্যাভ টু গো থ্রু দ্য পার্সেস স্পিচ, কনফিডেন্টলি বুঝতে হবে এটা কোন পার্সেস স্পিচ, না হলে তুমি এগুলো ধরতে পারবে না সহজে। আচ্ছা, তারপর আবার ডিটারমাইনার বা প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসে, কারণ এই সকল স্থানে নাউন বসে। আচ্ছা, মানে অনেক কিছু তারা বলছে, যেমন তেমন বলছে, তো চলো এক্সাম্পলে যাই। নাউন ফ্রেজের গঠন বা উদাহরণ কি বলছে, ডিটারমাইনারের পরে নাউন বসে। হ্যাঁ, ডিটারমাইনারের পরে একটা শব্দ, যে দেখো ডিটারমাইনারের পরে একটা শব্দ, এটা হচ্ছে নাউন। মাই পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে এটা হচ্ছে নাউন। তারপর অ্যাডজেক্টিভ প্লাস নাউন, হট ওয়াটার, ওয়াটার কি একটা নাউন, গুড এক্সারসাইজ, গুড একটা অ্যাডজেক্টিভ, গুড একটা অ্যাডজেক্টিভ এর এক্সারসাইজ নাউন, হার্ড ওয়ার্ক, হার্ড একটা অ্যাডজেক্টিভ, এখানে তার ওয়ার্ক একটা নাউন। অ্যাডজেক্টিভ পরে নাউন বসে, নাউনের পজিশন গুলো দেখাচ্ছি এখানে। তারপর ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হ্যাঁ, তারপরে এ চার্মিং গার্ল, মায়াবিনী তরুণী বলেছে, এখানে গার্ল শব্দ একটা নাউন, নাউনের দিকে এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আছে। তারপর ডিটারমাইনার আর্টিকেল হিসেবে বসছে। সিভিল ল, ল শব্দ একটা নাউন, নাউনের দিকে সিভিল একটা অ্যাডজেক্টিভ, এই ডিটারমাইনার আর্টিকেল। তারপর ডিটারমাইনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এ ভেরি গুড গার্ল, এ হচ্ছে একটা ডিটারমাইনার, ভেরি একটা অ্যাডভার্ব, গুড একটা অ্যাডজেক্টিভ, আর গার্ল একটা নাউন। সবগুলোই তোমার কি হচ্ছে, সবগুলো নাউন ফ্রেজ হচ্ছে, কারণ প্রত্যেকটা জায়গাতে মেন কে, আসলে মেন হচ্ছে এখানে নাউন। নাউনকে ঘিরেই কিন্তু আরো এক্সট্রা শব্দগুলো আনতেছো। এই পেনের জন্যই তুমি মাই আনতেছো, ম্যানের জন্যই তুমি আর্টিকেল দা আনতেছো, তাই তো? এক্সারসাইজের জন্যই তুমি গুড আনতেছো এটা, তারপরে গার্লের জন্যই তুমি এ চার্মিংটা আনতেছো, লয়ের জন্য দা সিভিল আনতেছো, এই গার্লের জন্যই তুমি এ ভেরি গুড আনতেছো, আদারওয়াইজ কিন্তু আনতা না এটা। তাহলে নাউনকে ঘিরেই যেহেতু অন্য একাধিক শব্দ আসতেছে, নামকরণটা তাকে নিয়েই হবে, অন্য কাউকে নিয়ে হবে না। তারপর ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস নাউন, এ নাইস এনাফ লেডি। আচ্ছা, ডিটারমাইনার কোনটা এখানে, আর্টিকেল, তারপর অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডজেক্টিভ হচ্ছে নাইস, অ্যাডভার্ব কোনটা, এনাফ আর লেডি, নাইস এনাফ। ঠিক আছে, এনাফ লেডি না, নাইস এনাফ লেডি, বুঝো কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে নাইস থেকে মডিফাই করছে, কিন্তু লেডিটাকে মডিফাই করে নাই। ওকে, ইম্পর্টেন্ট, এটা খেয়াল করো, পার্টস স্পিচে দেখো। আবার দেখাই, হি ইজ এ নাইস এনাফ বয়, হি ইজ এ নাইস এনাফ বয়। আচ্ছা, যথেষ্ট সুন্দর একটা ইয়ে আর কি ছেলে। তাহলে ডিটারমাইনার বসাই দিলা, বয় একটা কি, বয় একটা নাউন, নাইস কি, নাইস একটা অ্যাডজেক্টিভ। এখন তাহলে এনাফ কার জন্য হচ্ছে, এনাফ বয় নাকি নাইস এনাফ? নাইস এনাফ, অ্যাডজেক্টিভ মডিফাই করলে তাহলে এনাফটা কি হবে, একটা অ্যাডভার্ব হবে। সবসময় যে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসতে হবে নট লাইক দ্যাট, পরেও বসতে পারে, এখানে পরে বসে। সো হোয়াট, এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো নাউন প্লাস এন্ড প্লাস নাউন। হ্যাঁ, কি হলো, কিথ এন্ড কিন, রক্তের সম্পর্ক বা আত্মীয় স্বজন। আচ্ছা, তাহলে নাউন, নাউন দুটোই নাউন, কিথ এন্ড কিন, রক্তের সম্পর্ক বা আত্মীয় স্বজন বলছি। তারপর দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা জানো, দা ব্রেভ, দা রিচ, মনে আছে না? প্লুরাল, প্লুরাল কিন্তু এটা ভার্বটা প্লুরাল হবে। দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি, রাইট? তারপর দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, এরকম বলি আমরা। নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, পোয়েট অফ বিউটি। পয়েটটা কি, পয়েটটা হচ্ছে একটা নাউন, অফটা হচ্ছে একটা প্রিপোজিশন, আর বিউটি হচ্ছে একটা নাউন, পয়েট অফ বিউটি। ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, মিলে না? ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, অফের আগে ডেভেলপমেন্ট নাউন, অফের পরে বাংলাদেশ, এটাও নাউন। তাহলে এই পজিশন গুলো আমরা নাউন গুলো দেখে নিলাম সবগুলা চট করে।
এইবার আসো, চার্মিং গার্ল ইজ এ অথবা এন, এখানে মেইনটা কি আসলে গার্ল। কিতেন কিন একটু আগে দেখলাম, তাহলে এটা পুরোটাই হচ্ছে আত্মীয় স্বজন, রিলেটিভস, তাহলে অ্যান্সার এ নাম্বারটাই হবে, রাইট। তারপর আমরা দেখি ভার্বের সাবজেক্ট বা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট রূপে কোনো ফ্রেজ বসলে তা অবশ্যই নাউন ফ্রেজ হবে। তাই জিরান বা ইনফিনিটিভ যদি সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হয় তাহলে নাউন ফ্রেজ। আচ্ছা দেখি আমরা, হি ইজ গোয়িং হোম, এইটুকু পুরোটা কোন পজিশনে আছে দেখো, ইজ একটা ভার্ব, ভার্বের আগের পজিশন সাবজেক্ট, তাহলে সাবজেক্ট পজিশনে কে বসে, নাউন বা প্রোনাউন। প্রোনাউনের তো কোনো ফ্রেজ নাই, তাহলে এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই নাউন ফ্রেজ হবে। তারপর উই এনজয় হোয়াট, ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে এইটুকু উত্তর আসতেছে, তার মানে অবজেক্ট পজিশনে এটা বসতেছে, তার মানে এটা কি হবে, এটাও তোমার নাউন ফ্রেজ হবে। হি লাইকস হোয়াট, এই লাইক ভার্বকে প্রশ্ন হোয়াট দিয়ে প্রশ্ন করলে এইটুকু উত্তর আসতেছে, তার মানে এই লাইক ভার্বের অবজেক্ট পজিশনে বসে, তার মানে এটা কি হবে, এটাও তোমার নাউন ফ্রেজ হবে। ওয়েল ওয়েল ওয়েল, এক্সাম্পল ভর্তি পরীক্ষায় কেমন আসছে দেখি আমরা। টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, ইজ আছে, ইজ এর আগের পজিশনটা কার, সাবজেক্ট পজিশনে আসছে। তারপর টু রাইড ওয়েল রিকোয়ার্স, রিকোয়ার্স একটা ভার্ব, ভার্বের আগের পজিশনটা কার, সাবজেক্ট পজিশনে আসছে, তো এটাও সাবজেক্ট পজিশনে আসছে, এটা সাবজেক্ট পজিশনে আসছে, সাবজেক্ট পজিশনে কারা বসে, নাউন বসে, নাউন ফ্রেজ। বিসিএস এ আসা প্রশ্ন, আবার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন দেখো, দ্য বয় ওয়ান্টস হোয়াট, ওয়ান্টস এর ট্রানজিটিভ ভার্ব, দ্য বয় ওয়ান্টস হোয়াট, কি চায়, তাহলে ভার্বকে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি, তাহলে অবজেক্ট পজিশনে এটুকু বসে, তার মানে এটা কি হবে, টু গো হোম, এইটুকু কি হবে, এটা একটা নাউন ফ্রেজ হবে। তো তার মানে টু গো কিন্তু ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ ফ্রেজও নাউন ফ্রেজ হতে পারে, দেখবো আজকে আমরা ইনফিনিটিভ ফ্রেজও নাউন ফ্রেজ হয়। ইনফিনিটিভ ফ্রেজ তিনটা হয়, ইনফিনিটিভ ফ্রেজ নাউন ফ্রেজ হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে, তিনটা ফ্রেজই হতে পারে ইনফিনিটিভ ফ্রেজ, দেখবো আজকে একটু সামনে। কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, ইজ এখানে একটা ভার্ব আছে, ভার্বের আগের পজিশন হচ্ছে সাবজেক্ট, তাহলে এটুকু সাবজেক্ট পজিশনে আছে, সাবজেক্ট পজিশনে কি হবে, সেটা হচ্ছে নাউন ক্লজ হবে, নাউন ক্লজ হবে না, এটা ভুল হয়েছে, অপশনে কি বলছে, প্রশ্নের অপশনে ভুল আছে, নাউন ক্লজ, ক্লজের পরিবর্তে এখানে কি হবে, ফ্রেজ হবে, এটা ক্লজ না। ক্লজ হতে গেলে এখানে ফাইনাইট ভার্ব লাগে, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে আমরা কি করি, এটা কারেকশন করে ফেলাই, উত্তর নামে দিয়ে নিলাম, তাহলে এখানে ক্লজের পরিবর্তে কি হবে, নাউন ফ্রেজ হবে। তারপর ডিটারমাইনার বা আর্টিকেল বা পজিটিভ অ্যাডজেক্টিভের পরে প্রিপজিশনের পরে একটা নাউন ফ্রেজ করবে, মানে ডিটারমাইনার পরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা নাউন হয়, এবং সেই নাউনের সাথে আর একাধিক শব্দ থাকে সেটা নাউন ফ্রেজ হয়। এক্সাম্পল দেখি, পিপল ইজ এ ম্যান অফ লেটার্স, এই যে আর্টিকেলের পরে, আর্টিকেলের পরে কি বসে, নাউন বসার কথা, অনেকগুলো শব্দ আছে, তাহলে আমি কি বলবো, এটাকে নাউন ফ্রেজ বলবো। ম্যান অফ লেটার্স মানে কি, বিদ্বান ব্যক্তি, স্কলার, বিদ্বান লোক, ঠিক আছে, এডুকেটেড পারসন এরকম বলতে পারো তুমি। তারপর হি ইজ এন আইশোর টু মি, আইশোর মানে চক্ষুশূল, চক্ষুশূল মানে কি, আইশোর অর্থ হচ্ছে আনপ্লিজেন্ট থিং, চক্ষুশূল মানে ভালো জিনিস না, আনপ্লিজেন্ট থিং দেখতে অপ্রীতিকর এমন কিছু, তাহলে দেখি আমরা হি ইজ এন আইশোর টু মি, তাহলে আর্টিকেলের পরে আইশোর আছে, আর্টিকেলের পর আইশোর, তার মানে এটি কি, এটা অবশ্যই নাউন হবে এটা, তাহলে আইশোরটা কোন ফ্রেজের অন্তর্গত সেটা বলতে পারি, সেটা কিসের, সেটা হচ্ছে নাউন ফ্রেজের অন্তর্গত, আর্টিকেলের পরে একটা নাউন হবে। আই হ্যাভ নো কিটেন কিন ইন দিস টাউন, নো কিটেন কিন, নো একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে তাহলে এটি নাউন পজিশনে আছে, তাহলে এটা কি হবে, এটা নাউন ফ্রেজ হবে। আত্মীয় নাই, আত্মীয় স্বজন নাই, কিতেন কিন মানে রক্তের সম্পর্ক বা আত্মীয় স্বজন, আই মিন রিলেটিভস এর কথা বলেছে, রিলেটিভ। আর নো, আর ওরা কি বলছে আবার, নো আর প্রিপজিশনের মাঝখানে, হ্যাঁ নো ঠিক আছে, আবার প্রিপজিশন মাঝখানের পজিশনটা কার হবে, এটা একটু নাউন হবে, মানে নাউন ফ্রেজ হবে, একাধিক শব্দ আছে বলে। তারপরে আমরা যাবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। পৃথিবীতে অ্যাডজেক্টিভ ফ্রেজ সবচেয়ে সহজ, কারণ অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে ওই ফ্রেজ যেটা বাদ দিলে সেন্টেন্সে কোনো সমস্যাই হয় না। কুল, যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, এখানে হি ইজ এ গুড বয়, গুড একটা অ্যাডজেক্টিভ, এই বাক্যের মধ্যে গুড বাদ দিলে আদৌ কোনো সমস্যা হবে, নো হি ইজ এ বয়, সাচ লাইক দিস, অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে ওরকম সবচেয়ে সহজ, এটা বাদ দিলে সেন্টেন্সে কোনো সমস্যাই হয় না। লেটস মুভ, চলো দেখি আমরা আর কি করছে। ওমেন উইথ এ ভেইল ওভার হার বডি অ্যাপ্রোচ দ্য ডক্টর, দেখো তো আন্ডারলাইনটুকু বাদ দিয়ে দাও, কোনো সমস্যা হয় না বাক্যের মধ্যে। ওমেনটা হচ্ছে একটা নাউন, নাউনকে তুমি ডিসক্রাইব করছো, নাউনকে ডিসক্রাইব করলে সেটা একটা অ্যাডজেক্টিভই হওয়ার কথা, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ অবশ্যই হবে। সো কুল। তারপর দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল, রুল শব্দ একটা নাউন, নাউনকে তুমি ডিসক্রাইব করেছো, নাউনকে ডিসক্রাইব করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভের শব্দগুচ্ছ আছে, দ্যাটস ওয়াই এটা কি হবে, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, ব্যাখ্যা বা বর্ণনা এখানে করে রাখছে ওরা, ওকে। তারপরে দেখি আমরা ভার্বাল ফ্রেজ। আচ্ছা অ্যাডজেক্টিভ ফ্রেজটা কিন্তু খুব সহজ, আবার একটু রিক্যাপ করি। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে ওই ফ্রেজ যেটা সেন্টেন্স থেকে তুমি যদি একটু বাদ দিয়ে দাও, সেন্টেন্সে অ্যাপারেন্টলি কোনো সমস্যা হবে না। একটা বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের পজিশন গুলো ধরতে পারলে অ্যাডজেক্টিভ ফ্রেজ ধরাটাও অনেক ইজিয়ার হয়ে যাবে। এখন মেইন জায়গা হচ্ছে সেই অ্যাডজেক্টিভ চিনতে হবে, কোথায় কাকে কাকে কোনখানে মডিফাইং করে, সেটা না বুঝলে না জানলে এগুলো কিন্তু করা পসিবল না।
তারপর আমরা চলে যাবো এখন কোথায়, ভার্বাল ফ্রেজ। বুঝতেই পারছো ভার্বের শব্দগুচ্ছ, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। তাহলে শুধু লুকের এখানে অর্থ নেই, লুকের সাথে দেখো ফরওয়ার্ড টু আসতেছে, তাহলে পুরোটাই মিলে কি তোমার কি হবে, ভার্বাল ফ্রেজ। ভার্বের শব্দগুচ্ছ, সাফারিং অফ দ্য এসিড ভিকটিমস, মানে যাদের উপরে এসিড থ্রো করা হয়, এসিড ভিকটিমস এর সাফারিংটা, বেগার্স ডিসক্রিপশন, বেগার একটা কিন্তু একটা ভার্ব, পুরোটাই তোমার কি হচ্ছে, পুরোটাই তোমার হচ্ছে তোমার ভার্বাল ফ্রেজ, ভার্বের শব্দগুচ্ছ। রাজু লুকড ফর দিস কার, শুধু লুকড হচ্ছে একটা ভার্ব, তাহলে পুরোটাই হচ্ছে তোমার একাধিক শব্দ যেহেতু আছে, একের অধিক শব্দ আছে, শুধু লুকটা কিন্তু ভার্ব, লুকটার পরে যখন ফর হবে পুরোটা কি গ্রুপ ভার্ব বা ভার্বাল ফ্রেজ বলা যাবে এটাকে। তারপর উই লুক ফর দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, এখানে লুক ফর মানে খোঁজা বা সার্চ, ইন সার্চ অফ সামওয়ান, তাহলে এখানে এটা হচ্ছে এটা একটা ভার্বাল ফ্রেজ হবে। ডু অন ইউর শার্ট, এখানে দেখো ডু অন, ডু একটা ভার্ব, তাহলে অন পুরোটা মিলে কি হচ্ছে, এটাও ভার্বাল ফ্রেজ, ভার্বের শব্দ হচ্ছে, শুধু ডু একটা ভার্ব কিন্তু ডু অন পুরোটা মিলে হচ্ছে ভার্বাল ফ্রেজ। কারণ ভার্বাল ফ্রেজকে তুমি মনোভাবে তুমি কি বলতে পারো, গ্রুপ ভার্ব বলতে পারো, গ্রুপ ভার্ব বলতে পারো, অথবা ফ্রেজাল ভার্ব বলতে পারো, ফ্রেজাল ভার্ব, অথবা ভার্বাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ বলতে পারো, অথবা ভার্বাল ফ্রেজ বলতে পারো, অনেকগুলো নাম তুমি বলতে পারো। চারটা নামই কিন্তু পরীক্ষা আসতে পারে, নোজ কোনটা কোনটা দেয় কখন দেয়, গ্রুপ ভার্ব দিতে পারে, ফ্রেজাল ভার্ব, ভার্বাল ফ্রেজ বা ভার্ব ফ্রেজ, যে কোনো একটা পরীক্ষা দিতে পারে। ডু অন ইউর শার্ট, ইট ইজ এন ড্যাশ ফ্রেজ, কি ফ্রেজ এটা, তাহলে এটা ভার্বাল ফ্রেজ। তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি হবে, যেসব জায়গাগুলো তুমি সেন্টেন্স পড়ে বুঝতে পারছো এখানে এখানে অ্যাডভার্ব আছে, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। লেটস মুভ, চলো দেখি আমরা কেমনে কেমনে যদি অ্যাডভার্ব করে, একটা ভার্বকে তুমি হাউ দিয়ে প্রশ্ন করবা, অ্যাডভার্ব অফ ম্যানার, হোয়ার কোথায়, অ্যাডভার্ব অফ প্লেস, হোয়েন, অ্যাডভার্ব অফ টাইম, তারপর হচ্ছে ওয়াই, অ্যাডভার্ব অফ রিজন, দ্বারা প্রশ্ন করে যে ফ্রেজ পাওয়া যায় তা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তারপর হি লিভস হোয়ার, সে কোথায় বাস করে, কোথায় বাস করে, ইন দ্য সাব আর্ব অফ ঢাকা, সে কোথায় বাস করে, ঢাকার অদূরে বাস করে। এটা তাহলে ভার্বকে তুমি হোয়ার দিয়ে প্রশ্নগুলো উত্তর পাচ্ছ, তাহলে এটা হচ্ছে এই ভার্বের অবজেক্ট কোনো পজিশন না, এই ভার্বকে যেহেতু হোয়ার দিয়ে প্রশ্ন করছি আর প্লেস পাচ্ছি, তাহলে কি হবে, প্লেস পেলে কি হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে উই রিড টু লার্ন মেনি নোন এন্ড আননোন থিংস, উই রিড ওয়াই, কেন পড়াশোনাটা করি, কেন কেন করি, তাহলে হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, এই ভার্বকে হোয়াই দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাচ্ছি তাহলে হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, তাহলে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আওয়ার ক্লাস বিগিনস ইন নভেম্বর, আওয়ার ক্লাস বিগিনস হোয়েন, কখন শুরু হবে, ইটস ইন্ডিকেট টাইম, টাইম বুঝাচ্ছে, তাহলে ইন নভেম্বর, দ্যাটস ওয়াই, এটা কি হবে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। I worked on without I worked on without any protest. So I worked on how, আমি কিভাবে কাজ করছিলাম, I worked on without any protest, আচ্ছা অনটা সহ হবে, মানে অনটা বাদ দিলে হবে না, I worked on without any protest, শুধু অন দিলে আবার ঝামেলা আছে, শুধু অনটা একটা প্রিপজিশন, গ্রুপ ভার্ব হিসেবে চিন্তা করতে পারো, হ্যাঁ, তাহলে শুধু অন ছাড়াও তুমি ইয়ে করতে পারো, সমস্যা নেই, কারণ এইটা তো একটা, দেখো বুঝো আগে ভালো করে বুঝো, এই গ্রুপ ভার্বের ক্ষেত্রে অনটা কি, অনটা একটা অ্যাডভার্ব হবে, আর তারপরে উইদাউট এনি প্রোটেস্ট, এটাও কি হবে, এটাও একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজই হবে। আচ্ছা তাহলে হাউ, উই ওয়ার্কড অন হাউ, বুঝো না এই ওয়ার্কটার পরে অনটা কেন একটা অ্যাডভার্ব হইছে, দেখো প্লিজ কাম রাউন্ড সুন, তাহলে কি হবে, হি লুকস আফটার হার, হার যেহেতু একটা প্রোনাউন, প্রোনাউনের আগে এই আফটার, এটা একটা প্রিপজিশন, কিন্তু আমি যদি বলি হি লুকড আফটার কেয়ারফুলি, এবার বলো তো কি হবে, হি লুকড আফটার কেয়ারফুলি, এখানে কেয়ারফুলি একটা অ্যাডভার্ব, আর গ্রুপ ভার্বে ভার্বকে মডিফাই করছে আফটার, এখানে প্রিপজিশন কি হবে, এটাও কিন্তু একটা অ্যাডভার্বই হবে, ঠিক আছে, ওই সেন্সে আর কি। আই ওয়ার্কড অন গ্রুপ ভার্বের কনটেক্সটে এটা একটা অ্যাডভার্ব, তারপর উইদাউট এনি প্রোটেস্ট এটা হচ্ছে আরেকটা অ্যাডভার্ব, কিভাবে করি, হাউ, তাহলে কিভাবে কাজ করলাম, উইদাউট এনি প্রোটেস্ট, কোনো মানে প্রোটেস্ট করা ছাড়াই, কোনো জোরাজুরি করা ছাড়াই, যে বলছে এটা করতে হবে করে ফেললাম, তাই কি এরকম কিছু, তাহলে ভার্বের পরে এখানে কি বলছে দেখো, ভার্বের পরে প্রিপজিশন প্লাস নাউন বিশিষ্ট ফ্রেজ থাকলে তা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশন আছে এখানে, প্রিপজিশন আছে, তারপরে কি হচ্ছে এখানে নাউন বিশিষ্ট শব্দ থাকলে সেটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কুল, নেক্সট, হি ran with great speed, he ran how, কেমনে দৌড়াইলো, উইথ গ্রেট স্পিড, অনেক দ্রুততে, তাহলে ভার্বকে আমি হাউ দিয়ে যদি প্রশ্ন করছি অ্যাডভার্ব অফ ম্যানার হবে, তাহলে সেটা কি হবে, একটা অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটাই বলো। একটু আগে দেখলাম আমরা এটা, আই ওয়ার্কড অন, এই ওয়ানটা কি, অনটা একটা অ্যাডভার্ব, আই ওয়ার্কড অন হাউ উইদাউট এনি প্রোটেস্ট, দে ওয়ার্কড অন হাউ উইদাউট এনি নয়েজ, কোনো
গোলমাল ছাড়াই কাজটা চালিয়ে নিল। কিভাবে কিভাবে তারা কাজটা চালিয়ে নিল? গোলমাল করা ছাড়াই, রাইট? তো ভার্বকে আমি হাউ দিয়ে প্রশ্ন করছি, উত্তর পাচ্ছি, তাহলে এটা কি হবে? সেটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দুটোই একই কথা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অ্যাডভার্ব থেকে অ্যাডভার্বিয়াল শব্দটা কোথা থেকে আসে? বাই দ্য ওয়ে, প্রত্যেকটা পার্সন স্পিচ ইটসেলফ এক একটা নাউন। দ্য ওয়ার্ড নাউন ইজ আ নাউন, প্রোনাউন ইজ আ নাউন, অ্যাডজেক্টিভ ইজ আ নাউন, ভার্ব ইজ আ নাউন, অ্যাডভার্ব ইজ আ নাউন, প্রিপোজিশন ইজ আ নাউন, কনজাংশন ইজ আ নাউন, ইন্টারজেকশন ইজ আ নাউন। প্রত্যেকটা পার্সন স্পিচ ইটসেলফ প্রত্যেকটা এক একটা নাউন। এবার তুমি জানো নাউনের পরে এল যুক্ত করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, যেমন কালচার প্লাস এল কালচারাল, ন্যাশন প্লাস এল ন্যাশনাল, ট্র্যাডিশন প্লাস এল ট্র্যাডিশনাল। তাহলে যেহেতু প্রত্যেকটা পার্সন স্পিচ ইটসেলফ এক একটা নাউন, নাউনের পরে এল যুক্ত করলে তাহলে সেটা একটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা। তাহলে নাউন প্লাস এল কি হবে? নাউনাল বলে কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে নমিনাল। তো নমিনালটা কি? নমিনাল নাউন শব্দের অ্যাডজেক্টিভ। প্রোনাউনের কি হবে? প্রোনোমিনাল হবে। অ্যাডজেক্টিভের হবে অ্যাডজেক্টিভাল, ভার্বের হবে ভার্বাল, অ্যাডভার্বের হবে অ্যাডভার্বিয়াল। তার মানে অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু একই কথা। তাহলে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে ডিফারেন্সটা কোথায়? অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে অ্যাডভার্বিয়াল, আর শুধু অ্যাডভার্ব এটা একটা নাউন অ্যাডজেক্টিভ। তারপর হি ইজ ইন দ্য রুম, সে কোথায়? ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করলে আমি পাচ্ছি জায়গার কথা পাচ্ছি। কি হবে তাহলে এটা? তাহলে অ্যাডভার্বিয়াল অ্যাডজাঙ্ক্ট বলেছি এটা, হ্যাঁ এটাই হবে। এটা খেয়াল করবা, হোয়াট ইজ অ্যাডজাঙ্ক্ট? অ্যাডজাঙ্ক্ট কি? এটা হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে, মনে থাকবে। এই অন্য একটা নাম কিন্তু। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজের একটা নাম কি দেখা যাচ্ছে? সেটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট, ADJUNCT। প্রায় দেখা যাচ্ছে বিকল্প নামে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। জিজ্ঞেস করতে পারে নিচের কোন বাক্যটার মধ্যে অ্যাডভার্বিয়াল অ্যাডজাঙ্ক্ট আছে, মানে অ্যাডভার্বিয়াল অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে ফাইন, তারপর চলে আসো মুভিং নেক্সট, পরে যাচ্ছি আমরা। হি লিভস হোয়ার, কই বাস করে? একটু আগে দেখলাম ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করলে যেহেতু উত্তর পাচ্ছি আমি এটা, তাহলে প্লেস পাচ্ছি, প্লেস পাইলে তাহলে সেটা কি হবে? অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তারপর দ্য আন্ডারলাইন ফ্রেজ, আই স্পোক টু হিম ভেরি অফটেন, খুব প্রায়। আমি খুব প্রায় মানে খুব ঘন ঘন। তাহলে আমি কখন তার সাথে কথা বলি বলেছিলাম? খুব ঘন ঘন। কখন? তাহলে হোয়েন দিয়ে যদি প্রশ্ন করে যদি উত্তর পাও, তাহলে টাইম পাওয়া যাচ্ছে, তাহলে সেটি কি হবে? সেটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, ভেরি অফটেন বা ভেরি অফেন যেটাই বলি। তারপর আমরা দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, এটা খুবই ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য, এটা অনেকেই প্যাচ লাগায়। প্রিপোজিশনাল ফ্রেজ, কোন ফ্রেজ যদি একটা প্রিপোজিশনের কাজ করে, তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। তো প্রিপোজিশনাল চেনার উপায় তোমার দুইটা, খুব ভালো করে বুঝো। একটা উপায় কি বলছে? প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকে। শুরুতে শেষে, শুরুতে শেষে প্রিপোজিশন থাকে। এক্ষেত্রে ফ্রেজের মিনিং কোন একক প্রিপোজিশনকে নির্দেশ করে, কারণ ওদেরকে কি বলা হয়? ফ্রেজ প্রিপোজিশন। বুঝছো ব্যাপারটা কি বলছে? একটা প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়ে শেষ হবে, এবং এই পুরো প্রিপোজিশনাল ফ্রেজকে একটা প্রিপোজিশন দিয়ে তুমি রিপ্লেস করতে পারবা। খেয়াল করে দেখো, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট ইকুয়ালস টু কি? ইন ফ্রন্ট ইকুয়ালস টু হচ্ছে বিফোর। বাক্যটা এরকম বলতে পারো, হি স্টুড বিফোর মি। ইয়েস, ইউ ক্যান ডু ইট। তারপরে হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ফিভার বা ইলনেস। তাহলে অন অ্যাকাউন্ট অফ কে তুমি কি দিয়ে রিপ্লেস করতে পারো? ফর। তাহলে ফর একটা প্রিপোজিশন। তার মানে ফ্রেজ প্রিপোজিশন বা ফ্রেজাল প্রিপোজিশন, হোয়াট ইজ দিস? প্রিপোজিশনাল ফ্রেজকে বা প্রিপোজিশন ফ্রেজকে যখন একটা প্রিপোজিশন দিয়ে তুমি রিপ্লেস করতে পারবা, তখন সেটাকে ফ্রেজ প্রিপোজিশন বা ফ্রেজাল প্রিপোজিশন বলে। নামগুলো কিন্তু মনে রাখো। ওকে ফাইন, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ চেনার উপায়টা কি বলছে এখানে? এটা একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে, এটা একটা প্রিপোজিশন দিয়ে শেষ হবে নরমালি। তারপরে 2 নাম্বারটা কি বলছে এখানে? প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে প্রিপোজিশন এবং শেষে নাউন থাকে, কিন্তু এই নিয়মটি সব সময় খাটে না। এটাই মেইন কনটেক্সট আসলে। সবসময় কিন্তু দেখবে এটা খাটবে না। কারণ কারণটা কি? কারণ শুরুতে প্রিপোজিশন এবং শেষে নাউন থাকা সত্ত্বেও এই ফ্রেজটি নাউনের পরে বসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, আর ভার্বের পরে বসলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ দেখা যাচ্ছে, এই প্রিপোজিশনাল ফ্রেজ এটা দুই ভাবে কাজ করতে পারে বাক্যের কনটেক্সটে। প্রিপোজিশনাল ফ্রেজ তোমার অ্যাডজেক্টিভও হইতে পারে, আবার প্রিপোজিশনাল ফ্রেজ তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজও হইতে পারে, দুটোই হইতে পারে। কিভাবে? চলো দেখি আমরা। এই যে দেখো, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, শেষ কিন্তু হয়নি। তারপরে দ্য ম্যান ইন দ্য রুম, তাহলে দ্য ম্যানকে তুমি ডেসক্রাইব করেছো, কি হবে? তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে। আবার হি ইজ ইন দ্য রুম, সে কোথায়? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তো যে কি করছে এখানে জায়গা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইটাই হচ্ছে আজকে ক্লাসের মেইন পাঁচ লাইন। তাই গঠন নয় যে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে শেষ হয়ে গেছে, গঠন নয়, কার্যক্রম বা ফাংশন দেখে ফ্রেজ নির্ণয় করতে হবে। এটাই আজকে ক্লাসের মেইন পাঁচ লাইন। আবার বলি, তাই স্ট্রাকচার না,
দেখে দেখে মুখস্থ করলে হবে না, বেসিক দেখে দেখে, ফাংশন দেখে দেখে দেন এটা ডিসাইড করতে হবে ওয়েদার এটা কোন ক্লজ বা কোন ফ্রেজ। আবারটা দেখো এখানে কি বলছে, আবারটা ভালো করে বুঝো কি বলছে এখানে। আবার কি বলছে, হি ইজ ইন ফ্রন্ট অফ মি। মি কি বললো এখানে, একটা মি এক কি ছিল, মি একটা প্রোনাউন ছিল, কোন অবজেক্ট ফ্রম, তাহলে আগেরটা কি হবে, তাহলে এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। আবার হি ইজ ইন ফ্রন্ট অফ মি, ইজ শেষ, ইন থেকে একদম পুরো মি পর্যন্ত, তাহলে হি ইজ হোয়ার, কই আছে আমার সামনে, তাহলে ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ওকে, তাহলে অন্ধের মতো এটা মুখস্থ করলে হবে না, অন্ধের মতো এটা মুখস্থ করলে হবে না যে প্রিপজিশন হইতে গেলেই, প্রিপজিশনাল ফ্রেজ হইতে গেলে যে প্রিপজিশন শুরু হবে শেষ হবে, নট লাইক দ্যাট। এটা অন্যান্য তোমার ক্লজের মধ্যে তুমি এটা কাজ করে নিতে পারো, এটা ছিল। ঠিক আছে, তো আমরা প্রিপজিশনাল ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে হয় দেখলাম। নেক্সট দেখি পরের স্লাইডে। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। আমরা উই ওয়ার ওয়েটিং, আমরা অপেক্ষা করছিলাম কার জন্য, ফর উই ওয়ার ওয়েটিং হোয়াই, কেন করতেছিলাম, ফর দ্য বাস, বাসের জন্য। তাহলে এটা কি হবে, এটা বলো, তাহলে এটা প্রিপজিশনাল ফ্রেজ। আচ্ছা, তারপর এটা কি নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ কি হবে, নাউন ফ্রেজ দেওয়া যাচ্ছে না। এটা কি ইনফিনিটিভ ফ্রেজ, না। এটা কি ভার্বাল ফ্রেজ, ভার্বাল এখানে নাই, তাহলে বাকি রইল কোনটা, তাহলে প্রিপজিশনাল ফ্রেজ। যেহেতু এখানে ফর দিয়ে শুরু হয়েছে কিন্তু শেষ হয় নাই, যদি একটা প্রিপজিশনের এক্সিস্টেন্স আছে তো ওই সেন্সে তুমি এটা অপশনের কনটেক্সটে কি বলবো, এটা প্রিপজিশনাল ফ্রেজ বলবো। বাট যদি ই নাম্বারে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতো তখন অবশ্যই আমি কোনটা অ্যান্সার করতাম, অবশ্যই তখন আমি কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্সার করতাম, এই প্রিপজিশনাল ফ্রেজ অ্যান্সার করতাম না। মনে থাকবে কি বলছে এটা, উই ওয়ার ওয়েটিং হোয়াই, কেন, ফর দ্য বাস, বাসের জন্য। আর অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হওয়ার কথা, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হওয়ার কথা। কিন্তু আমি আবার দেখতে পাচ্ছি ফর যেহেতু আসছে, উই ওয়ার ওয়েটিং, আমি যদি বলি উই ওয়ার ওয়েটিং ইগারলি, খেয়াল করো, উই আর ওয়েটিং, আমরা আগ্রহের সাথে সহিত অপেক্ষা করছিলাম, উই ওয়ার ওয়েটিং ইগারলি। তাহলে ওয়েটিং এর পরের যে পজিশনটা এগারলি কি একটা অ্যাডভার্ব না, ওই সেন্সে দেখো ফর দ্য বাস এটা একটা অ্যাডভার্ব পজিশনই বসছে, তার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। আর এখানে যেহেতু ওরকম কোনো কিছু মানে অ্যাডভার্বের কোনো কিছু কনটেক্সট নাই, তাহলে এখানে কি বলবো, এখানে এটা ভার্বের ফ্রেজ বলা যাবে না, এটা নাউন ফ্রেজও বলা যাবে না, এটা ইনফিনিটিভ ফ্রেজ। সো এখানে অ্যান্সার কোনটা, তাহলে সি নাম্বারে যাবো, যেহেতু প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো তারপর সামনে অ্যাপ্রোচ করি আমরা। উই আর ওয়েটিং ফর দ্য বাস, এখানে কি বলছে, এখানে নাউন অ্যাডভার্ব, এই যে দেখো এবার এখানে বি এবং সি দুটাই দিচ্ছে, বি এবং সি তে দুটাই দিচ্ছে। ইউ আর ওয়েটিং ফর, দেখি এটা খুবই ভালো একটা প্রশ্ন, এটা বিতর্কিত একটা প্রশ্ন, কোনটা গেলে অ্যান্সার হয়। প্রথমত এই যে দেখো এরা গঠনগতভাবে প্রিপজিশনাল ফ্রেজ, গঠনগতভাবে যে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, কিন্তু ফাংশনালি এরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাই অপশনগুলোর মধ্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ উল্লেখ থাকে, প্রিপজিশনাল ফ্রেজ উল্লেখ থাকা সত্ত্বেও উত্তর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তাহলে এটা বেস্ট অ্যান্সার কোনটা, একটু আগে বললাম জানি, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। আচ্ছা, তো নাউন ফ্রেজের গঠনের শুরুতে প্রিপজিশন বসে না, নাউন ফ্রেজের গঠনের শুরুতে তোমার এইভাবে তুমি প্রিপজিশন বসাতে পারবে না, তাহলে নাউন ফ্রেজটা বাদ দিয়ে যাচ্ছে এখানে। তারপরে অর্থাৎ শুরুতে প্রিপজিশন থাকলে তা নাউন ফ্রেজ নয়, তাহলে নাউন ফ্রেজ ওইভাবে তুমি কাউন্ট করতেই পারো না, আর ভার্ব ফ্রেজ তো হওয়ার কোনো চান্সই নেই, রাইট। ভালো প্রশ্ন, কিন্তু এটা বিতর্কিত প্রশ্ন। সো এটা কেন, বেস্ট অ্যান্সার কি, উই আর ওয়েটিং হোয়াই, কেন অপেক্ষা করছিলাম, ফর দ্য বাস, বাসের জন্য, অ্যাডভার্ব অফ রিজন বলতে পারো এটা, দ্যাটস ইট। রাইহান স্টুড ইন ফ্রন্ট অফ মি, ওই যে মি আছে এখানে, তাহলে বুঝতেই পারছো এটা কি হবে, তারপর আই সাপোর্টেড হিম ফর দ্য শেক অফ, ফর আছে, অফ আছে, ফ্রেন্ডশিপ নাউন, নাউনের আগে বসছে এটা, হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ আছে, তাহলে ইলনেস এর আগে বসছে এটা, তাহলে কি হবে সবগুলা প্রিপোজিশনাল ফ্রেজ সবগুলো এখানে। দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, বুকটা হচ্ছে নাউন, এটা বাদ দিলে কি সেন্টেন্স আদৌ কোনো সমস্যা হয়, হয় না তো, তাহলে কি হবে, এটা অ্যাডজেক্টিভ হবে। দ্য গার্ল ইন দ্য লং রান ইজ, দ্য গার্ল ইজ, এটা কোনো সমস্যা হয় না, তাহলে কি হবে এটা, দ্য আন্ডারলাইন ফ্রেজ, এটা কি হবে, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, সি নাম্বার হবে। তারপর সে কনজাংশনাল ফ্রেজ, বুঝতেই পারছো কনজাংশন মানে একটা শব্দ, আর কনজাংশনাল ফ্রেজ মানে কি, ফ্রেজটা কনজাংশনের মতোই কাজ করতেছে কিন্তু একাধিক শব্দ, একটা শব্দ না একাধিক শব্দ। যখন ফ্রেজ বা শব্দ সমষ্টি কনজাংশনের মতো কাজ করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। কনজাংশনাল উদাহরণগুলো হলো কি কি, দেখো এক্সাম্পল গুলো মনে রেখো, অ্যাজ সুন অ্যাজ, তারপর অ্যাজ মাচ অ্যাজ ওয়েল অ্যাজ ফার অ্যাজ, অ্যান্ড নট, অর রেদার,
along with, together with, not only but also, both and, either or, neither nor, no sooner had than, এগুলা নাকি তোমার কনজাংশনাল ফ্রেজ, কারণ এগুলো যুক্ত করে কাউকে। ফাহিম as well as his friends, তাহলে দেখো ফাহিমের সাথে his friends কে তারা যুক্ত করছে এখানে as well as দিয়ে, as well as হবে, his হবে না, his সহ হবে না, তাহলে এটা কি হওয়ার কথা, as well as এটুকু কি হবে, as well as তোমার এটুকু তোমার এখানে হবে কনজাংশনাল ফ্রেজ। অ্যান্সার গোস ফর অপশন এ। তারপর দেখি আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ, আই ড্র্যাঙ্ক ওয়াটার অ্যাজ মাচ এজ আই কুড। দেখতেই পাচ্ছি এখানে দেখো আন্ডারলাইন পার্টটুকুর আগে একটা সেন্টেন্স আছে এবং পরে একটা বাক্য, মানে পরে আরেকটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে যুক্ত করছো, তার সো এটা কি হবে কনজাংশন। একাধিক শব্দ হইলে তাহলে এটি কি হবে, দিস ইজ কনজাংশনাল ফ্রেজ। অ্যান্সার গোস ফর অপশন ডি তে। তারপরে দেখি আমরা ইন্টারজেকশনাল ফ্রেজ, বুঝতেই পারছো ইন্টারজেকশন এখানে কি হবে, ফ্রেজ একাধিক শব্দ গুচ্ছ হবে। ইন্টারজেকশনাল ফ্রেজ সাধারণত ইন্টারজেকশনের মতো কাজ করে, এক্সক্লেমেটরি সাইন থাকবে, আর চেনার উপায় হচ্ছে সহজে কি হবে, নোট অফ এক্সক্লেমেশন, যেটা এটা থাকবে, নোট অফ এক্সক্লেমেশন থাকলে সেটা তোমার ইন্টারজেকশনাল ফ্রেজ। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ, হোয়াট আ পিটি, বুঝতেই পারছো এখানে এক্সক্লেমেটরি সাইন আছে, হোয়াট এ পিটি, তিনটা শব্দ আছে, তাহলে এটা কি হবে, কনজাংশন না, এটা প্রিপোজিশন না, এটা অ্যাডভার্বিয়াল না, দিস ইন্টারজেকশনাল ফ্রেজ। অ্যান্সার গোস ফর অপশন এ। তারপরে দেখি আমরা হোয়াট টাইপ অফ ফ্রেজ অফ দ্য ফলোইং হাইলাইটেড ওয়ার্ড, ওহ ডিয়ার মি, দেখতেই পাচ্ছ এখানে এক্সক্লেমেটরি সাইন, নোট অফ এক্সক্লেমেশন আছে, অ্যাডভার্ব হওয়ার চান্স নাই, তাহলে বাকি রইল কোনটা, ইন্টারজেকশনাল ফ্রেজ, এক্সক্লেমেটরি ফ্রেজ নাই, সো অ্যান্সার গোস ফর অপশন বি তে। তারপর আসো ইনফিনিটিভ ফ্রেজ, এটা বেশ ইম্পর্টেন্ট, এই পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন আসে ইনফিনিটিভ ফ্রেজ থেকে। তো ইনফিনিটিভ ফ্রেজ বিভিন্নভাবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। ইনফিনিটিভ ফ্রেজ যখন নাউনের মতো কাজ করে তখন সাবজেক্ট এই পজিশনগুলোতে বসে তখন এটা নাউন ফ্রেজ বলে। তখন ইনফিনিটিভ ফ্রেজ কি কি হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ তোমার নাউনের মতো কাজ করতে পারে, তখন নাউন ফ্রেজ হতে পারে, আবার এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হবে, আবার এটা অ্যাডভার্বের মতো কাজ করতে পারে, তিনটাই হতে পারে। তার ইনফিনিটিভ ফ্রেজ তিনটা হতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। সেন্টেন্সের কনটেক্সটে বুঝবো আমরা, টু রিড আ নিউজ পেপার ইজ একটা ভার্ব, ভার্বের আগের পজিশনটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট পজিশনে কে বসে, নাউন বসে, তাহলে তুমি কি বলতে পারো, এটা ইনফিনিটিভ ফ্রেজ ওয়ার্কস এজ এ নাউন ফ্রেজ। তারপরে হি হোপস টু উইন, দা যে ইনফিনিটিভ ফ্রেজ আছে টু প্লাস ভার্ব এখানে, ঠিক আছে। ইনফিনিটিভ ফ্রেজ নাউন বা অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করতে পারে, তখন এদের পোস্ট মডিফায়ার রূপে ব্যবহৃত হয়। কি বলছে এখানে, পোস্ট মডিফায়ার রূপে, এটা প্রায় পরীক্ষায় আসে, পোস্ট মডিফায়ার রূপে ব্যবহৃত হয়। খেয়াল করে দেখো, আই টুক এ ডিটারমিনেশন, তাহলে এই ডিটারমিনেশনকে তুমি ডেসক্রাইব করেছো টু পাস, নাউনকে যদি ডেসক্রাইব করেছো তাহলে এই ইনফিনিটিভ ফ্রেজকে কি বলা যেতে পারে, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজও বলা যেতে পারে, নাউনকে তুমি ডেসক্রাইব করেছো। তারপরে হি ইজ রিডিং অ্যাটেন্টিভলি টু পাস, হি ইজ রিডিং হোয়াই, কেন, তাহলে আবার ভার্বকে যদি মডিফাই করছে তাহলে এটাকে আবার কি বলতে পারো, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজে বলতে পারো। তো সেটাই তো বললাম, টু প্লাস ভার্ব যেহেতু, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কি কি হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, ডিপেন্ড করবে সেন্টেন্সের কনটেক্সটের উপরে, সেন্টেন্সটা কাকে কোনখানে মডিফাই করছে সেই অনুযায়ী আমি এটা বলবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইনফিনিটিভ ফ্রেজ এখানে নাউনের মতো কাজ করেছে, হি হোপস হোয়াট, সে কি প্রত্যাশা করে, টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, এটাও নাউন, অবজেক্ট পজিশনে বসাইছো। তারপরে আমার এটা দেখতে পাচ্ছি, এটা আই টুক এ ডিটারমিনেশন, নাউনকে তুমি ডেসক্রাইব করেছো, তাহলে সেটা একটা অ্যাডজেক্টিভ। আবার হি ইজ রিডিং অ্যাটেন্টিভলি টু পাস, হি ইজ রিডিং হোয়াই, কেন, এটা ভার্বকে মডিফাই করছে, তার মানে এটাকে এটা একটা অ্যাডভার্ব হবে। তো সেটাই তো বলতেছি আমি এতক্ষণ যাবত, যে তোমার কি ইনফিনিটিভ ফ্রেজ গুলা অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ হতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ নাউন হতে পারে, এই তিনটা ফ্রেজই হতে পারে তোমার ইনফিনিটিভ ফ্রেজ গুলো। খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা, ভর্তি পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। এবার দেখো, আই এম গ্ল্যাড টু নো ইউর সাকসেস। আচ্ছা, আই এম গ্ল্যাড টু নো, আমি অভিভূত, তাহলে এই গ্ল্যাডটা কি, গ্ল্যাডটা একটা অ্যাডজেক্টিভ, যেটাকে তুমি ডেসক্রাইব করেছো, তাহলে টু নো, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, তাহলে এটা কি ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না, তো এটা কি ইনট্রানজিটিভ ভার্ব নাকি পোস্ট মডিফায়ার অফ অ্যান অ্যাডজেক্টিভ, হ্যাঁ গ্ল্যাডটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে যেহেতু আসছে, তাহলে তো অ্যাডজেক্টিভকে পরে যেহেতু আসছে তাহলে পোস্ট হবে, তাহলে একটা অ্যাডজেক্টিভ কোনটা, গ্ল্যাড, তাহলে গ্ল্যাডের পোস্ট মডিফায়ার, গ্ল্যাডের পরে যেহেতু দিছো তাহলে এটা পোস্ট মডিফায়ার অফ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে आंसर গোস ফর অপশন বি তে। ভালো প্রশ্ন এটা, আমি তোমার সফলতার খবর জেনে আনন্দিত হয়েছি। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কোনটা, টু নো ইউর সাকসেস, দিস ইজ ইনফিনিটিভ ফ্রেজ। তো ইনফিনিটিভ ফ্রেজ এটা গ্ল্যাড একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে বসে এখানে পোস্ট, তাহলে পোস্ট মডিফায়ার অফ অ্যান অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভ ফ্রেজ এটা। অন্যগুলো এখানে ওয়ার্কআউট করে না, এটা ইনট্রানজিটিভ ভার্ব বলা যাবে না, অ্যাডজেক্টিভ তো বলা যাবে না, অ্যাডজেক্টিভের তো পরে চলে আসছে এটা, ওকে। সো आंसर গোস ফর অপশন বি। মুভিং নেক্সট, পার্টিসিপল ফ্রেজ, এটা বেশি ইম্পর্টেন্ট। পার্টিসিপল ফ্রেজ বুঝতেই পারছো এখানে পার্টিসিপল থেকে আসছে। পার্টিসিপল আবার তিন প্রকার ছিল, একটা ছিল তোমার পার্টিসিপল ছিল প্রেজেন্ট পার্টিসিপল, একটা ছিল পাস্ট পার্টিসিপল, একটা ছিল পারফেক্ট পার্টিসিপল, তিনটা মনে আছে।
পার্টিসিপল আমরা ডিটেলস আলোচনা করেছিলাম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি ছিল? ভার্ব প্লাস আইএনজি দিয়েছিল। পাস্ট পার্টিসিপল কি ছিল? ভার্বের ভি3 ফর্ম দিয়েছিল। আর পারফেক্ট পার্টিসিপল কি ছিল? হ্যাভিং প্লাস ভি3 দিয়েছিল। এই তিনটা কনটেক্সট ছিল। ওকে, তাহলে তিনটা কনটেক্সট দেখে আমরা এখানে ইউজ করছি কিনা ওরা। প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলছি, ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন থাকবে, তারপর একটা পুরো সেন্টেন্স থাকবে, কমার পূর্বের ভার্ব আর আইএনজিটিকে পার্টিসিপল ফ্রেজ হবে। আচ্ছা, মানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হবে। চলো দেখি আমরা কি করছি এখানে। লাউডলি নকিং এট দ্য ডোর, নকিংটা কে করলো? নকিংটা করছে হি, তার মানে এটা একটা প্রোনাউন, প্রোনাউনকে মডিফাই করছে, তাহলে নকিংটা কি? এটা একটা পার্টিসিপল হবে। নকিং এট দ্য ডোর, পার্টিসিপল অনেকগুলো শব্দ থাকার কারণে এটি কি হবে? পার্টিসিপল ফ্রেজ হবে, পার্টিসিপলের শব্দগুচ্ছ, রাইট? নকিং কিন্তু এখানে পার্টিসিপল, ইটস নট এ জিরান্ড। তারপরে দেখি হোয়াইল হাইকিং থ্রু দ্য উডস ইয়েস্টারডে, হাইকিং কে করলো? উই করেছি, প্রোনাউনে করেছি, তার মানে এটা কি? প্রোনাউনকে মডিফাই করলে এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলে এটা পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, রাইট? তাহলে পার্টিসিপলের সাথে আর অনেকগুলো শব্দ আছে, তাহলে পার্টিসিপল ফ্রেজ হবে এটা। তারপর হোয়াইল শেয়ারিং, শেয়ারিংটা কে করলো? শেয়ারিং হার ভিউজ, শেয়ারিংটা করছে এখানে শি, তাহলে প্রোনাউন, প্রোনাউনকে মডিফাই করছে, তাহলে শেয়ারিংটা কে করলো? এটা পার্টিসিপল, তাহলে এখানে সবগুলো কি? সবগুলো এখানে তোমার পার্টিসিপল ফ্রেজ। শেয়ারিং হার ভিউজ, দিস ইজ পার্টিসিপল ফ্রেজ। হায়ারিং থ্রু দ্য উডস ইয়েস্টারডে, এটা পার্টিসিপল ফ্রেজ। উডস মানে কিন্তু এখানে বন, কাট না, প্লুরাল। লুক এট দ্য ওয়ার্ড উডস, শুধু উড, ডব্লিউ ডাবল উডি, উড মানে কি? উড মানে হচ্ছে কাঠ। কিন্তু তুমি যখন ডব্লিউ ডাবল উড ডিএস উডস বলবা, এটা হচ্ছে বন বা জঙ্গল, অর্থ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কনটেক্সট গুলো খেয়াল রাখবো, আদারওয়াইজ এটাও ভুল করাটা অনেক ইজিয়ার, ভুল হয়ে যায় আর কি এটা। তারপর আই হ্যাভ এ বোট মেড অফ উড, এখানে বোট শব্দটা কি? বোট শব্দটা একটা নাউন, নাউনকে তুমি ডেসক্রাইব করছো, নাউনকে ডেসক্রাইব করলে সেটা কি হয়? সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে তুমি বলতে পারো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারো, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি দিছে? ফ্রেজ, 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 অ্যাডজেক্টিভ কোন ফ্রেজ দেন? এবার আসো মেড, মেক তো প্রেজেন্ট টেন্স না, মেক প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স কি হবে? পাস্ট টেন্স হচ্ছে মেড, পাস্ট পার্টিসিপল কি হবে? মেড, এমএডি, মেড। তাহলে বোট মেড অফ উড, তাহলে কোনটা হবে? এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে না পারফেক্ট পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল হলে তো কোনটা হবে? হ্যাভিং প্লাস ভি3, ওইটা হবে। প্রেজেন্ট পার্টিসিপল না, এটা কি হবে? পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল, ভার্বের ভি3 ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ভি3 ফর্ম, আই মিন পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল সবকিছু এখানে বলে দিছে। নাউনকে মডিফাইকারী কি বলছে এখানে দেখো, নাউনকে মডিফাইকারী পার্টিসিপল ফ্রেজটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, নাউনকে মডিফাইতে করছে, বোর্ডটাকে মডিফাই করছে, তাই অপশনগুলোর অ্যাডজেক্টিভ ফ্রেজ উল্লেখ থাকলে এই জাতীয় প্রশ্নের অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। একটু কি বললাম? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। আর যেহেতু নাই, তাহলে আবার অ্যাডজেক্টিভ, তাহলে পার্টিসিপল আবার তিন প্রকারের, যে তাহলে পাস্ট পার্টিসিপল, ওই কনটেক্সট তুমি চলে যেতেই পারো। ওকে, মুভিং নেক্সট। এভরিথিং দ্যাট হি ডিড ওয়াজ ওপেন এন্ড অ্যাবাভ বোর্ড, এন্ড যেহেতু আছে, এন্ড এর আগে আমি ওপেনটাকে, ওপেনটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে এন্ড এর পরে তাহলে কি লাগবে? একটা অ্যাডজেক্টিভ লাগবে, অ্যাবাভ বোর্ড, তাহলে এখানে শব্দ গুচ্ছ আছে, তাহলে এটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এটা সেম ভার্সেস সেম হবে, একই রকম, এন্ড এর আগে এবং পরে সেম সেম কনটেক্সট হবে। ওপেন যেহেতু একটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে এন্ড এর পরে একটা অ্যাডজেক্টিভ দেওয়া লাগবে, যেহেতু একাধিক শব্দ আছে, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা লাগবে, শুধু অ্যাডজেক্টিভ বললে এখানে হবে না। এটা প্রিপোজিশন কোন সেন্সে আনা যাচ্ছে না এটা। তারপর নাউন ফ্রেজ আনা যাচ্ছে না, কারণ এন্ড এর আগে, শোনো, এন্ড একটা কনজাংশন, তাহলে এন্ড হচ্ছে ওরকম একটা কনজাংশন, এন্ড এর আগে যে ফরম্যাটটা হবে, এন্ড এর পরে সেম ফরম্যাটটা হবে। যেমন আই এন্ড হি বলি, তাই তো? খেয়াল করে দেখো, আমি কিন্তু কখনো বলতে পারি যে আই এন্ড হিম বলা যাবে না, তাহলে এখানে সাবজেক্ট ফর্ম আছে, সাবজেক্ট ফর্ম আছে, প্রোনাউন, প্রোনাউন, তাহলে এন্ড কি করে? যুক্ত করে কাউকে, কাকে যুক্ত করে? সেম ভার্সেস সেম কে যুক্ত করে, সেম ভার্সেস সেম না হলে যুক্ত হয় না। তাহলে এখন ওপেন যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তাহলে ওপেনের পরে তাহলে এন্ড এর কনটেক্সটে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হওয়া উচিত, একাধিক শব্দ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাথিং এলস। দ্য প্রেস ক্লাব ইন ফ্রন্ট অফ দ্য সেক্রেটারিয়েট বিল্ডিং, আচ্ছা, দ্য প্রেস ক্লাবটা হচ্ছে নাউন, নাউনকে তুমি ডেসক্রাইব করছো, নাউনকে ডেসক্রাইব করলে সেটা জানি কি হয়? সেটা একটা অ্যাডজেক্টিভ হয়, ইউ নো দ্যাট। আরটা বলছিলাম অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে সবচেয়ে সহজ, তুমি এটা বাদ দিলে সেন্টেন্সে অ্যাপারেন্টলি কোনো সমস্যা হয় না, বাদ দিয়ে দাও। দ্য প্রেস ক্লাব ইজ, দেখো, দ্য প্রেস ক্লাব ইজ অ্যান এজ ওল্ড বিল্ডিং, হয়ে গেল। তাহলে কি হবে এটা? তাহলে এটা কি হবে? এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, অ্যান্সার এ নাম্বার হবে। এখানে বি নাম্বারটা কি দিছে? ওরা কি বলছে দেখো, প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন ইন ফ্রন্ট অফ, এরকম কিছু বলছে, হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? তাহলে ইন ফ্রন্ট অফ মি, এটা আবার ভার্বের পরবর্তী প্রিপোজিশন প্লাস ফ্রেজ বা প্রোনাউন হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? ইন ফ্রন্ট অফ মি, যেটা আলোচনা হয়েছিল, মনে করে দেখো, আলোচনা করা হয়েছিল, শুধু এইটুকু ছিল, মি এর আগে আবার মি সহ ছিল, মনে করে দেখো, সেন্টেন্সটা আলোচনা করা হয়েছিল। কিন্তু নাউনের পরবর্তী প্রিপোজিশনাল ফ্রেজ প্লাস প্রোনাউন হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ, কেন? নাউনকে তুমি ডেসক্রাইব করেছো, তো প্রেস ক্লাবকে তুমি ডেসক্রাইব করেছো, নাউনকে যদি ডেসক্রাইব করেছো, তাহলে পরবর্তী প্রিপোজিশনাল ফ্রেজ কি হবে? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের মতো কাজ করবে। এক্সপ্লেনেশন অনেক জটিল দিছে, কোনো সমস্যা নেই, সেটি কনটেক্সটটাকে এইটুকু মনে রাখো, যেহেতু নাউনকে তুমি ডেসক্রাইব করেছো, আর অ্যাডজেক্টিভ ফ্রেজের সবচেয়ে সহজ, এটা সেন্টেন্স থেকে বাদ দিলে সেন্টেন্সে কোনো সমস্যা হয় না। তুমি দেখো, ইন থেকে একদম পুরো বিল্ডিং পর্যন্ত বাদ দিয়ে দাও, সেন্টেন্সে অ্যাপারেন্টলি কোনো সমস্যা হচ্ছে না। তাহলে দ্য প্রেস ক্লাব ইজ অ্যান এজ ওল্ড বিল্ডিং,
হতেই পারে সেন্টেন্স, ওই সেন্সে এটা কি হবে, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। মুভিং নেক্সট, they arrived home safe and sound, they arrived home how, কিভাবে, কিভাবে করলাম, কিভাবে হইলো, তাহলে হাউ দিয়ে প্রশ্ন করলে, এই হোম, হোম দে অ্যারাইভড হোয়ার, কোথায়, এই হোমটাও কিন্তু একটা অ্যাডভার্ব, তাহলে একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে পারো। তাহলে কিভাবে যদি বলি তাহলে সেফ এন্ড সাউন্ড হইলো, তাহলে এটা বুঝতেই পারছি, দেখা যাচ্ছে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হওয়ার চান্স আছে। হ্যাঁ, তারপর দে রিচড হোম সেফ এন্ড সাউন্ড, তারা বাড়ি পৌঁছালো কেমনে, কিভাবে, হাউ, হাউ দিয়ে প্রশ্ন করলে সেফ এন্ড সাউন্ড আছে, তাহলে এটা কনফার্ম এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজই হবে, অন্য কিছু এখানে হওয়ার কোনো চান্স নাই। তারপরে দে লাভ ইচ আদার হার্ট এন্ড সোল, দে লাভ ইচ আদার হাউ, কেমনে, হৃদয় দিয়ে, হার্ট এন্ড সোল, হাউ, দে লাভ হাউ, কেমনে, কাকে, দে লাভ কাকে, ইচ আদার, কেমনে, হার্ট এন্ড সোল, তাহলে কিভাবে কেমনে যদি বলি তাহলে সেটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ওকে, the rested at sunset, the rested where, কোথায়, 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 ভার্বকে হোয়ার দিয়ে প্রশ্ন করলে প্লেস পাচ্ছি, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস হবে, তাহলে অ্যাডভার্ব ফ্রেজ হবে। এটা ক্লজ না, এটা অ্যাডভার্ব ক্লজ না, এগুলো ক্লজ না কিন্তু, এটা খেয়াল রাখো, এটা ডেন্টাল 17টা 18টা। ওকে, তারপর দেখে which of the following sentence has prepositional phrase, prepositional phrase কোথায় আছে, to walk in the morning is এর আগে, তাহলে এটা কি আছে এখানে, এটা হচ্ছে নাউন ফ্রেজ আছে এখানে দেখতে পাচ্ছি। Lenin was a leader second to none, তাহলে এই লিডার, লিডারের পরে লিডারকে তুমি ডেসক্রাইব করেছো, তাহলে এটা কি হবে, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজ তুমি বাদ দিলেও সমস্যা হয় না, লেনিন ওয়াজ এ লিডার এটুকু দিলেই হয়। তারপরে মাদার আস্কড রুনা টু আয়রন দ্য ড্রাইড ক্লথস, আচ্ছা মাদার জিজ্ঞাসা করলো রুনাকে, বা বললো মাদার রুনাকে কাপড়, শুকনো কাপড়কে আয়রন করতে বললো। আচ্ছা ঠিক আছে, এটা থাকলো মাথায় এটা। তারপরে হি ওয়ার্ক ইন দ্য টিথ অফ অল ডেঞ্জার্স, ইন আছে, অফ আছে, বুঝতেই পারছো, তাহলে এটা কি হবে, ইটস এ প্রিপজিশনাল ফ্রেজ। আমাকে চাইছে এখানে প্রিপজিশনাল ফ্রেজ কোথায় আছে, একমাত্র ডি নাম্বারটাই আছে, তাহলে সি নাম্বারটা কি হবে, হি আস্কড রুনা টু আয়রন দ্য ড্রাইড ক্লথস। আচ্ছা, তো আন্ডারলাইনটা কোত্থেকে দেয়, এটা হচ্ছে বড় কথা, হি আস্কড, আন্ডারলাইন এখানে করে দেয়, তাহলে হি আস্কড হোয়াট, তাহলে আন্ডারলাইনের কনটেক্সটে, আস্কড ভার্বের কনটেক্সটে, আস্কড যেহেতু একটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে আন্ডারলাইন পার্টটুকু পুরোটাই কি হবে, পুরোটাই হবে তোমার নাউন ক্লজ না নাউন ফ্রেজ হবে, পুরোটা নাউন ফ্রেজ হবে। আচ্ছা, এবার আমি যদি বলি এখানে রুনা যদি বাদ দিয়ে দেয়, আন্ডারলাইন পার্ট থেকে তোমাকে রুনাকে বাদ দিয়ে দিল, তো বান্ডাল, এবার টু আয়রন দিয়ে দিছে এটা, তাহলে সেটা কি হবে, সেটা তোমার ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারো। তাহলে মাদার আস্কড রুনা, তাহলে টু দিছে এখানে, টু আয়রন দ্য ড্রাইড ক্লথস, ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ তো তিনটা ফ্রেজ হয়, একটা নাউন ফ্রেজ, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে কোন ফ্রেজ হবে, তো মাদার আস্কড রুনা হোয়াট, তাহলে মাদার আস্কড হুম, কাকে, এটা একটা অবজেক্ট, মাদার আস্কড হোয়াট, কি করতে বললো, তাহলে এটা একটা অবজেক্ট হইলো, এটা একটা অবজেক্ট হইলো, তার মানে এটা কি হবে, এটাও তোমার নাউন ফ্রেজই হবে, কারণ অবজেক্ট পজিশনেই বসছে, দুটো অবজেক্ট, একাধিক অবজেক্ট তো হইতেই পারে, তাহলে এটা একটা অবজেক্ট, রুনা একটা অবজেক্ট, আবার টু আয়রন দ্য ডাইট কোর্স, সেটা আরেকটা অবজেক্ট পজিশনে বসে, তার মানে সেটা হচ্ছে নাউন ফ্রেজ, কারণ দুটো অবজেক্ট হইতেই পারে। ওকে, কাকে, রুনাকে, কি করতে বললো, মাদার আস্কড হোয়াট, মাদার আস্কড হোয়াট টু আয়রন দ্য ডাইট কোর্স, তাহলে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, একটা ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে অবজেক্ট পাই, অবজেক্ট পজিশনে কারা বসে, নাউন প্রোনাউন, প্রোনাউনের কোনো ফ্রেজ নাই, নাউন ফ্রেজ, দ্যাটস ইট। উত্তর কোনটা, উত্তর হচ্ছে এখানে প্রিপজিশনাল ফ্রেজ, কোথায় আছে, শুরু হইছে, শেষ হইছে, নাউনের আগে আছে। Which of the following underlined phrase is example of noun phrase, কোথায় নাউন ফ্রেজ আছে সেটা এখানে জানতে চাইছে। আশরাফুল ওয়াজ সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে, হ্যাঁ এটাই হইলো মনে হচ্ছে। দ্য গার্ল ইন ইয়েলো, গার্লকে ডেসক্রাইব করেছো, গার্লকে একটা নাউন, নাউনকে ডেসক্রাইব করলে আবার বাদ দিয়ে দেখি তো, দ্য গার্ল ইজ, হ্যাঁ এটা তাহলে অ্যাডজেক্টিভ দেখা যাচ্ছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর দ্য টিচার ইজ ইন দ্য ক্লাস, দ্য টিচার হোয়ার, কোথায়, কোথায় আছে, হোয়ার দিয়ে প্রশ্নগুলো উত্তর পেলে তাহলে সেটা কি হবে, সেটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে হোয়াট ইজ ব্লটেড, ক্যান নট বি ব্লটেড, ক্যান নট বি ব্লটেড, ক্যান নট বি ব্লটেড, তাহলে পুরোটাই ভার্ব, তাহলে কি হবে, এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ, তাহলে ভার্বাল ফ্রেজ, তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আছে নাউন ফ্রেজ, সবগুলো এখানে বলে দিচ্ছি, সবগুলো বলে দিচ্ছি এখানে, শুধু অ্যান্সারই শেষ করো না, কোনটা কোনটা অ্যান্সার তো পেয়ে গেলাম, ঠিক আছে কুল, বাকি তিনটা কোনটা কোন ফ্রেজ, এবং সেটাও ভালো করে শিখে নিও, কারণ পরীক্ষা যে এটাই দিবে নট লাইক দ্যাট, জিজ্ঞেস করতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে উত্তরগুলো। তারপর দে হায়ার্ড আ হিউজ বিউটিফুল হোম, দে হায়ার্ড হোয়াট,
এই হায়ার্ড ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তার মানে অবজেক্ট পজিশনে আসে। শি হ্যাজ আ ফেস উইথ স্মাইল, তাহলে শি হ্যাজ হোয়াট, কি আছে তার, কি আছে তার, তাহলে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে তাহলে তার অবজেক্ট পজিশনে দেখা যাচ্ছে এগুলো আছে। অবজেক্ট পজিশনে কারা বসে, নাউন অথবা প্রোনাউন। প্রোনাউনের কোনো ফ্রেজ নাই, তার মানে কনফার্ম কি, কনফার্ম এটা নাউন ফ্রেজ। খেয়াল করছো তাহলে পার্সন স্পিচ জানাটা কতটা ইম্পর্টেন্ট। পার্সন স্পিচ জানতেছি, ধরতেছি, আন্ডারলাইন চেক করতেছি, শেষ। আই হ্যাভ নো কিটেন কিন ইন দিস, বুঝতেই পারছো, নো আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে তাহলে এটা কি হবে, এটা তোমার নাউন ফ্রেজ। আজকে যেটা হয়েছিল 22-23 আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়। ওকে, তারপরে ইনকারেক্ট ইউজ অফ এ ফ্রেজ, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এ লং ডিসক্রিপশন, আই জাস্ট ওয়ান্ট দ্য বটম লাইন। এটা ঠিক ঠিক আছে, বটম লাইন মানে মেইন জিনিস, আমি এত লম্বা ডিসক্রিপশন শুনতে চাই না, আমি বটম লাইনটা জানতে চাই, ঠিক আছে। When I came home, my wife gives me the third degree, খুব রাগান্বিত হয়েছে, মানে অনেক জেরা করা আর কি। এটা দ্য থার্ড ডিগ্রি মানে কি, তাহলে তোমার এই এখানে ইউজ অফ ফ্রেজ দিছে, ফ্রেজ এন্ড ইডিয়মস নাম শুনেছি না, বাগধারা ব্যবহারগুলো তোমার এখানে জানতে হবে, ফ্রেজ এন্ড ইডিয়মস, না হলে তুমি ঠিকঠাক করে করতে পারবে না। আমি যখন বাড়িতে দেরি করে আসলাম, মাই ওয়াইফ গিভস মি দ্য থার্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি মানে হচ্ছে কাউকে এক্সট্রিম ভাবে জেরা করা, কেন দেরিতে আসছো, কি করছো, কার সাথে কই গেছো, কয়টা সময় এখানে গেছে, এগুলো তাহলে এটাও ঠিকঠাকই আছে, থার্ড ডিগ্রি। ডোন্ট সেল ইউর সেলফ শর্ট, ইউ আর এ গুড ডক্টর, সেল সামওয়ান শর্ট মানে হচ্ছে কাউকে খাটো করা, নিজেকে খাটো করো না, বিকজ তুমি কারণ নিজেকে কখনোই খাটো করবে না, তুমি একটা ভালো ডাক্তার, তাহলে ডোন্ট সেল ইউর সেলফ শর্ট, এটাও ঠিকঠাকই আছে। নাও দ্যাট দ্য কনস্ট্রাকশন ইজ অলমোস্ট ফিনিশ, মানে এখন প্রায় কনস্ট্রাকশনটা পুরোপুরি ফিনিশ হয়ে গেছে, ইউ ক্যান পুল আউট অল দ্য স্টপস। এই অল দ্য স্টপস এর ব্যবহারটা আসলে এখানে ত্রুটিপূর্ণ, এন্ড টেক ইট ইজি। অল দ্য স্টপস কখন ব্যবহার করা হয়, ইউ ক্যান পুল আউট অল দ্য স্টপস মানে কি, এটা আসলে কোনো কিছু কি বলে, পুল আউট অল দ্য স্টপস মানে হচ্ছে কোনো কিছু চলতেছিল, কন্টিনিউয়াস ছিল, ওইটাকে ওইখানে স্টপ করে দেওয়া। চলমান কোন প্রসেসকে কোন জায়গায় স্টপ করে দিলে তাহলে সেটা কিরকম হয়, তাহলে ইউ ক্যান পুল আউট অল দ্য স্টপস এন্ড টেক ইট ইজি। এই পুল আউট অল দ্য স্টপস এটার ব্যবহারটাই ত্রুটিপূর্ণ আছে, রেদার অন্য যে ইডিয়মস গুলো আছে, বটম লাইন, থার্ড ডিগ্রি, তারপর সেল সামওয়ান শর্ট, অন্য সবগুলো এখানে ব্যবহার ঠিকঠাকই আছে। তাহলে ওরা বলছে এখানে ইনকারেক্ট ব্যবহার কোথায় আছে, কোনখানে, একমাত্র ডি নাম্বারটি আছে। এটা পুরোটাই মেমোরাইজিং পার্ট, এখানে বুঝার তেমন কিছুই নাই, এটা বুঝা তেমন কিছু নেই। তুমি বটম লাইনের ব্যবহার জানা লাগবে, থার্ড ডিগ্রি ব্যবহার জানা লাগবে, সেল সামওয়ান শর্ট জানা লাগবে, পুল আউট সাম স্টপস বা পুল আউট এনিথিং স্টপস বা পুল আউট স্টপস, যখন এটার ব্যবহার জানবা তখন এটা ধরতে পারবা, আদারওয়াইজ এটা কিন্তু ধরা পসিবল না। এটা মুখস্থ করার কিছু নেই, জাস্ট মেমোরাইজিং পার্ট, এটা ইডিয়মস এর, ফ্রেজ এন্ড ইডিয়মস এর থেকে আসছে এটা। টেল মি ড্যাশ, কি হবে, টেল মি হু টোল্ড ইউ, টেল মি হু টোল্ড ইউ, টেল মি হোম টোল্ড ইউ, হোমের পরে কি টোল্ড দেওয়া যাবে না, আমাকে বলো হু টোল্ড ইউ দ্যাট, কে তোমাকে এটা বলছিল, এটাই হবে आंसर। টেল মি, আমাকে বলো হু টোল্ড ইউ দ্যাট, তোমাকে এটা কে বলছিল। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কি ছিল, ফ্রেজ ছিল। এবার আমরা পরের ইম্পর্টেন্ট টপিকটা, সেটা কোনটা, সেটা অ্যানালজি। অ্যানালজিটা প্রায়ই আসে, খুব ইম্পর্টেন্ট অ্যানালজি। অ্যানালজি মানে কি, সাদৃশ্য বা আন্তঃসম্পর্ক নির্ণয়। এটা আমি যদি খাঁটি বাংলায় বলি, অ্যানালজি মানে কি, এটা হচ্ছে তোমার আন্ত সম্পর্ক নির্ণয়, অ্যানালজি মানে একটা পেয়ার দেওয়া থাকবে, এই পেয়ারের মধ্যে যে রিলেশনটা তুমি বিল্ড আপ করবা, তার নিচে আরো কয়েকটা অপশন দেওয়া থাকবে, এবিসিডি। তো গিভেন পেয়ারের সাথে যে সম্পর্ক তুমি বিল্ড আপ করছো, আবার অপশনস গুলোর মধ্যে কোন পেয়ারের সাথে গিভেন পেয়ারের রিলেশনটা মিলে, সেটা বের করে কি আসলে বলা হয় অ্যানালজি, আন্তঃসম্পর্ক নির্ণয়। চলো আমরা বুঝবো আস্তে আস্তে। যেমন এন্টারপ্রেনিউর হচ্ছে প্রফিট। আচ্ছা, অ্যানালজি জানার জন্য তোমার কি লাগবে, অর্থ কিন্তু জানা লাগবে, শব্দের অর্থ জানা লাগবে, এখানে ভোকাবুলারি লাগবে, সিনোনিমস অ্যান্টোনিমস দুটোই লাগবে। ভোকাব স্ট্রং না থাকলে এই টাইপের অ্যানালজি যেগুলো আসবে তুমি খুব সহজে এগুলো ধরতে পারবে না, টাফ হয়ে যাবে কিন্তু এগুলো। তো এন্টারপ্রেনিউর সেটা হচ্ছে প্রফিট। এখন এই যে এটা গিভেন পেয়ার, এই পেয়ারটা আমি কিভাবে সম্পর্ক বানাইতে পারি এন্টারপ্রেনিউর সাথে প্রফিটের, কিভাবে করতে পারি। তো ব্যবসায়িক উদ্যোক্তা, মুনাফা। তারপর ওরা কি বলছে, আর্টিস্ট ইমিটেশন, চিত্রকর আছে অনুকরণ, লেবার আছে ওয়েজ, দিনমজুর আছে মজুর পারিশ্রমিক, ফাইন্যান্সিয়ার মর্টগেজ কি বলছে, মূলধন বিনিয়োগকারী বন্ধক, আরবিট্রেটর আছে কমপ্লেন্টস। আরবিট্রেটর মানে কি, বিচারক, আর হচ্ছে অভিযোগ। আচ্ছা, এখন সম্পর্কটা কি বলছে এখানে দেখো, এন্টারপ্রেনিউর কি বলে, উদ্যোক্তা কি করে, প্রফিটের জন্য কাজ করে, উদ্যোক্তা সবসময় প্রফিট খোঁজে। আর কে খুঁজে, আর্টিস্ট কি ইমিটেশন খুঁজে, লেবার কি ওয়েজ খুঁজে, ফাইন্যান্সের কি মর্টগেজ খুঁজে, আরবিট্রেটর কি কমপ্লেন্টস খুঁজে, কোনটা হয়। দেখো, লেবার কি কিসের জন্য কাজ করে, ওয়েজের জন্য কাজ করে। এন্টারপ্রেনার কিসের জন্য কাজ করে, মুনাফার জন্য কাজ করে।
এটা হচ্ছে এই ওয়েতে আমি সম্পর্কটা বের করলাম, এন্টারপ্রেনিউর প্রফিটের জন্য কাজ করে, তেমনি লেবারার দিনমজুর পারিশ্রমিকের জন্য কাজ করে। অন্য কোনো সম্পর্ক তুমি ঠিকঠাক করে করতে পারতেছো না, আর্টিস্ট ইমিটেশনের জন্য কাজ করে না, অনুকরণের জন্য কাজ করে না। ফাইন্যান্সিয়ার মানে কি, ফাইন্যান্সিয়ার মানে কি, মূলধন বিনিয়োগকারী বন্ধকের জন্য কাজ করে না, না বন্ধকের জন্য কেন কাজ করবে? আরবিট্রেটর বিচারক অভিযোগের জন্য কাজ করে না, তার কাজ অভিযোগ অভিযোগ করে না। তাহলে অন্য কোনো সম্পর্ক বা অন্য কোনো পেয়ারে তুমি ওই গিভেন যে পেয়ার তার সাথে কোনো কোনো রিজেম্বল করতে পারছো না, দ্যাটস অ্যান্সার হচ্ছে অপশন বি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আন্তঃ সম্পর্ক নিয়ে না, গিভেন পেয়ারের সাথে যেই ওয়েতে যে থ্রুতে সম্পর্কটা আছে, অন্য জায়গাতে কোন থ্রুতে সম্পর্কটা আছে সেটা খুঁজে বের করাটাই অ্যানালজির অ্যান্সার করো। তারপর ছিল আমরা সিনোনিমাস। অনেকগুলো টাইপ আছে। প্রথম হচ্ছে সিনোনিমাস, দুটো সমার্থক শব্দ হইতে পারে। দেখি আমরা, ফ্যাসিলেট আর হেসিটেট। ফ্যাসিলেট মানে কি, তোমার কোনো কিছু অস্থির, হ্যাসিটেট মানে দ্বিধাগ্রস্ত, তার মানে সিনোনিম। সিনোনিম বলছে এটা, দ্বিধা করা বা দ্বিধা করা আর কি, দুইটা সিনোনিমাস বলছে এখানে। তারপর হচ্ছে পারসিভিয়ার, ওয়েভার, ইম্পালসিভ, ডেলিভারেট, অবস্টিনেট, অ্যাকোমোডেটিং, ইরেজলিউট আর হচ্ছে ইনডিসাইসিভ। তাহলে কোনটা হবে এখানে দেখো, অস্থির মনস্ক, অস্থির মনস্ক, একমাত্র ডি নাম্বারটা এখানে ওয়ার্কআউট করতেছে। এটা সিনোনিমস হচ্ছে এটা, আর অন্যগুলো কিন্তু সিনোনিমস না। অবস্টিনেট হচ্ছে একগুয়ে, আর অ্যাকোমোডেটিং যে বিপরীত শব্দ দিছে এটা। ইম্পালসিভ, ইম্পালসিভ মানে কি হচ্ছে তোমার আবেগতাড়িত, আর ডেলিভারেট মানে উদ্দেশ্য ইচ্ছা করে আর কি, এটা ইচ্ছাকৃত, বিপরীত শব্দ বলতে পারো। আর পারসিভিয়ার মানে অধ্যাবসায়ী, আর ওয়েভার মানে এটার সাথে কোনো বিপরীত শব্দ বা সিনোনিমাস কোনো দিকে এটা ওয়ার্ক করা যাচ্ছে না। তার মানে এটার সিনোনিমাস হচ্ছে এটা, একমাত্র অপশন ডিতে এটার সিনোনিমাস হচ্ছে এটা, সিনোনিমাস অ্যাপ্রোচ। কয়েক জায়গায় দেখো পরীক্ষা আসে। সাবমিশন, ইয়েল্ডিং, আনুগত্য আর আনুগত্য বা বসে, তার মানে সিনোনিম সিনোনিম। তো কোথায় আছে এটা? সাবজেকশন, লিবারেশন, নিয়ন্ত্রণ আর করা, লিবারেশন স্বাধীনতা, উল্টা হয়ে গেল তো। রেস্ট্রেইন আর হচ্ছে ইন্ডাস, নিয়ন্ত্রণ করা, প্রশ্রয় দেওয়া, হয় নাই। কমপ্লেন আছে অ্যাকুইজেন্ট, ওইটা অনুগত, অনুগত, হ্যাঁ এটাই হচ্ছে এখানে সিনোনিম দেখা যাচ্ছে। রেস্ট্রিকশন হচ্ছে রিল্যাক্সেশন, নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা শিথিল করা, উল্টা হয়ে গেল না, হয় হয় নাই তো। যেটা গিভেন যে দেওয়া আছে আনসার সি হবে। পেকিউনিয়ারি আছে ফাইন্যান্সিয়াল, আর্থিক, আর্থিক দুটোই অর্থ রিলেটেড, মানে সিনোনিমাস দেওয়া আছে এখানে। সাবসিকুয়েন্ট, প্রিসিডিং, পরবর্তী, পূর্ববর্তী, উল্টা হয়ে গেল না। নক্সাস, হার্মফুল, ক্ষতিকর, ক্ষতিকর, হ্যাঁ এটাই হবে অ্যান্সার। কন্ডোলেন্স, সমবেদনা, আর হচ্ছে কংগ্রাচুলেশন, অভিনন্দন, এটা কাছাকাছি কিন্তু এটা সিনোনিমস এটা বলা যায় না। ডলফুল আর হচ্ছে ম্যারি, অসুখী আর হচ্ছে সুখী, পুরো উল্টা হয়ে গেছে। কিন্তু আমরা এখানে সিনোনিম চাইছে, গিভেন পেয়ারের মধ্যে তারা সিনোনিমাস বলেছে এখানে, আর্থিক, আর্থিক, তাহলে এখানে বি নাম্বারটাই হবে। এবার আসে অ্যান্টোনিম গুলো, তার মানে পেয়ার গুলা কি একটা একটা বিপরীত শব্দ হবে, এই কথা এখানে বলছে। আসলে দেখি আমরা, এক্সাইট আছে কাম, এক্সাইট মানে উত্তেজিত হওয়া, আর কাম হচ্ছে ডাউন হওয়া, একটা হচ্ছে উপরে যাওয়া, একটা হচ্ছে নিচে যাওয়া, এরকম। এবার আসো, এখানে কি বলছে, রেস্টেন আছে কম্পোজ, নিয়ন্ত্রণ করা, সৃষ্টি করা, বিপরীত শব্দ বের করা যাচ্ছে না। অ্যাজিটেট, ট্রাভেল, উত্তেজিত করা, সমস্যায় ফেলা, বিপরীত শব্দ না। আপসেট, পার্টার্ব, বিরক্ত করা, বিরক্ত করা, হ্যাঁ এটা সিনোনিম বোঝা যাচ্ছে। স্টিমুলেট, উজ্জীবিত করা, উদ্দীপ্ত করা, উদ্দীপ্ত করা মানে কোনো কিছু মানে হাইগ্রেড করা, আর কুল ডাউন মানে ডাউন করা কোনো কিছু, তার মানে এটাই হচ্ছে এখানে আনসার। বিপরীত শব্দ পরপর, এখানে ডি নাম্বারটা তোমার বিপরীত শব্দ, উত্তেজিত করে, শান্ত করা। সাবমিসিভ, ডিসঅবিডিয়েন্ট, বাধ্য, এটা হচ্ছে বাধ্য, এটা হচ্ছে অবাধ্য, স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বিপরীত শব্দ, রাইট। তাহলে কমপ্লাই, কনফার্ম, বাধ্য হওয়া, বাধ্য হওয়া, সিনোনিম বলছে এখানে এটা। তারপরে হেড, অ্যাকুইজ, মাথা, মৌন সম্মতি, অর্থ এখানে কোনো কিছু লিঙ্ক করা যাচ্ছে না। অবজার্ভ, ডিফাই, হ্যাঁ অবজার্ভ এটা কি হচ্ছে, পালন করা, আর হচ্ছে বা অমান্য করা। অবজার্ভ, ডিফাই মানে অস্বীকার করা, তো এটাই হচ্ছে বিপরীত শব্দ এটার। অবে আর হচ্ছে হার্ট ইনটু, মান্য করা, উৎসাহ দেওয়া, এটা বিপরীত শব্দ বের করা যাচ্ছে না এটাতে। ক্যাপটিভ, ফ্রি, ক্যাপটিভ মানে হচ্ছে বন্দী, এটা হচ্ছে মুক্ত, তার মানে দেখতে পাচ্ছি দুটোই কি একটা একটা বিপরীত শব্দ এখানে আছে। তাহলে এখানে বেলোডোনা আর হচ্ছে পয়জনাস ড্রাগ, কি বলছে, বিষ কাঠালি বা বিষাক্ত ভেষজ উদ্ভিদ, বিষাক্ত ওষুধ, না বিপরীত শব্দ নাই এখানে। এনলার্জ, রিডিউস, এটাই হচ্ছে এখানে আনসার। বর্ধিত করা, হ্রাস করা। লুক, গেজ, লুক ইজ ওয়ান কাইন্ড অফ, তাকানো, দুটোই তাকানো, সিনোনিমাস দিছে এখানে। বাই, পারচেজ, এটা ক্রয় করা, ক্রয় করা, দুটো সিনোনিমাস, সিনোনিম সিনোনিম, এটাও সিনোনিম সিনোনিম, কিন্তু এটা বিপরীত শব্দ দিছে এখানে এটা। সো ভোকাবুলারি অর্থ জানাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অ্যানালজির মধ্যে, অর্থ না জানলে তুমি ঠিকঠাক করে ধরতে পারবে না যে কোথায় কি করছে আসলে এটা। কনসিয়াস, কেয়ারলেস, কনসিয়াস কি সচেতন, আর কেয়ারলেস কি উল্টা, সচেতন না, অসচেতন যেটা বলছে। সচেতন আর হচ্ছে অসতর্ক, উল্টা উল্টা হয়েছে, বিপরীত শব্দ এটা, রাইট। কেয়ারফুল, ইনডিফারেন্ট, কেয়ারফুল মানে সতর্ক, আর হচ্ছে উদাসীন। তারপরে গ্রেসফুল, আগলি, এটা কি সুন্দর আর হচ্ছে কুৎসিত, বিপরীত শব্দ দেখা যাচ্ছে। জেনারাস হচ্ছে আনকাইন্ড, দয়ালু আর হচ্ছে নিষ্ঠুর। তারপর ওয়েল ইনফর্ম আর হচ্ছে নোয়িং লিটল, ভালোভাবে অবগত, অল্প জানে এমন। তাহলে এখানে কনসিয়াস, কেয়ারলেস, ঠিক আছে।
তাহলে এখানে কোনটা হবে বেস্ট অ্যান্সার কোনটা দয়ালু আর হচ্ছে নিষ্ঠুর সি জেনারাস আর হচ্ছে আনকাইন্ড তাহলে কনসিয়াস হচ্ছে কেয়ারলেস কনসিয়াস মানে হচ্ছে সচেতন আর অসতর্ক সচেতন জিনিস অসতর্ক হয় না তারপর দয়ালু জিনিস নিষ্ঠুর হয় না এই হচ্ছে কোনো পেয়ার তারপর দেখি আমরা ওয়ার্কার এন্ড সাবজেক্ট অফ ওয়ার্ক আচ্ছা এটা মুখস্থ করে ফেলো ওয়ার্কার কাজ করতেছে আর তার কাজের ক্ষেত্র ওটা বলছে ডাক্তারের কাজ করার জায়গাটা কোথায় ডাক্তার রোগ নিয়ে কাজ করে পুলিশম্যান অপরাধ নিয়ে কাজ করে অপটিশিয়ান সে স্পেকটেকল চশমা নিয়ে কাজ করে চক্ষু বিশারদ যেটা বলি আমরা সাইকিয়াট্রিস্ট মেল জাজমেন্ট মানে মনের অসামঞ্জস্যতা সেটা নিয়ে কাজ করে তারপর লেজিসলেটর ল নিয়ে কাজ করে কবলার মুচি শুজ নিয়ে কাজ করে জুতা নিয়ে কাজ করে মানে এগুলো হচ্ছে কি ওয়ার্কার আর কি কি নিয়ে কাজ করে সেগুলো এখানে দেওয়া আছে পুরোটাই মেমোরাইজিং পার্টিকুলার না জানলে কিন্তু এগুলো অ্যান্সার করাটা টাফ হয়ে যাবে তাহলে চলো আমরা দেখি এটা এখানে ডক্টর না হয় ডিজিজ নিয়ে কাজ করে সিমটম কি কিউ নিয়ে কাজ করে সাইকিয়াট্রিস্ট মেল জাজমেন্ট নিয়ে কাজ করে এটাই অ্যান্সার হেডমাস্টার কি টিচার্স নিয়ে কাজ করে না ব্রোকার কি স্টক নিয়ে কাজ করে না গিভেন পেয়ার যেটা সেটা বের করে ফেললাম তারপর আবার ওয়ার্কার এন্ড ওয়ার্কপ্লেস দিছে কর্মী আর কোন জায়গায় করে ডক্টরের জায়গাটা কোনটা হসপিটাল আচ্ছা গ্ল্যাডিয়েটর কোন জায়গায় এরিনা গ্ল্যাডিয়েটর লড়াই করে সাহসী যোদ্ধা এরিনাতে লড়াই করে তার কাজের জায়গা তার গ্ল্যাডিয়েটর সাহস দেখানোর জায়গাটাই হচ্ছে এটা ওয়েটারের জায়গা কোনটা রেস্টুরেন্ট কাজের জায়গা হচ্ছে রেস্টুরেন্ট জাজ বা লয়ারের কাজ কোনটা কোর্ট হাউস বা কোর্ট রুম রেফারি বা আম্পায়ারের কাজের জায়গা হলো ফিল্ডের মধ্যে তার কাজ করে অ্যাক্টরের কাজের জায়গা হলো শেফের কিচেন কাজের জায়গা টিচারের কাজের জায়গা স্কুল টেলার মানে ব্যাংকার এটা মনে রেখো টেলার হচ্ছে ব্যাংকার ব্যাংকারের কাজের জায়গা হচ্ছে ব্যাংক ফিজিশিয়ানের ইনফার্মারি এটা হচ্ছে কি হচ্ছে হসপিটাল ইনফার্মারি মানে হচ্ছে হসপিটালের সিনোনিম আছে এখানে পোর্টার মানে হচ্ছে কুলি কোথায় কাজ করে টার্মিনালে স্কেটার কাজ হলো তোমার রিঙ্ক বরফের মাঠে স্কেট বোর্ডিং করি আমরা স্কেটের কাজ কোথায় করে রিঙ্কে বরফের মাঠে করে তাহলে এগুলো হচ্ছে ওয়ার্কার কারা কারা কোন জায়গায় কাজ করে সেগুলো এখানে দেওয়া আছে জাজ কোর্ট হাউস জাজ কোথায় কাজ করে কোর্ট হাউসে কাজ করে ফিজিশিয়ান হ্যাঁ এটাই অ্যান্সার ফিজিশিয়ান হসপিটালে কাজ করে লয়ার ব্রিফ না আর্কিটেক্ট ব্লু প্রিন্ট না কার্পেন্টার সো না অন্যগুলো একটাও না এ নাম্বারটা এখানে অ্যান্সার হচ্ছে তারপর ওয়ার্কার এন্ড টুল মানে কি তার যন্ত্রপাতি এটা হচ্ছে ডেন্টিস্টের যন্ত্রপাতিটা কোনটা সেটা ড্রিল মেশিন দিয়ে ডেন্টিস্ট কাজ করে স্কাল্পচার ভাস্কর্য বীজ সে চিজেল নিয়ে কাজ করে বাটাল প্রবাবলি ফটোগ্রাফার ক্যামেরা নিয়ে কাজ করে বুচার নাইফ নিয়ে কাজ করে ক্লিভার নাইফ বা ক্লিভার নিয়ে কাজ করে বুচারের ইয়েটা কি নাইফ বা ক্লিভার কবলার মুচি কি নিয়ে মুচি সুই আউল নিয়ে কাজ করে ফিজিশিয়ান স্টেথোস্কোপ নিয়ে কাজ করে ডাক্তাররা স্টেনোগ্রাফার কি নিয়ে কাজ করে টাইপরাইটার নিয়ে কাজ করে কাজের যন্ত্রটা হচ্ছে এটা টেলর বা সিমস্টার্স সিজার্স নিয়ে কাজ করে কাটকাচি দিয়ে বারবার কি দিয়ে কাজ শিয়ার্স বা সিজার্স বা রেজর দিয়ে কাজ করে পেইন্টারের যন্ত্রটা কিন্তু ব্রাশ সার্জনের কি স্কালপেল কার্পেন্টারের কি আগার হ্যামার বা এজ এগুলো হচ্ছে এগুলো কার্পেন্টারের মানে টুলস কার্পেন্টার এগুলো দিয়ে কাজ করে ফার্মাসিস্টের কি কাজের যন্ত্রটা কিন্তু প্যাস্টেল চূর্ণ করার যন্ত্র লয়ারের কি হচ্ছে সেটা হচ্ছে ব্রিফ এটা মনে রেখো লয়ারের কাজ যন্ত্র বা হাতিয়ার সেটা হচ্ছে ব্রিফ বর্ণনা বর্ণনা শুনতে লয়ার তো সে করতে পারবে না কোন লয়ের মধ্যে পড়ছে তখন তো বলতে পারবে না এটা রাইট জানা লাগবে এটা কার্পেন্টারের কাজের ইয়াটা কি কার্পেন্টারের তোমার কাজ করার যন্ত্রপাতি কি সেটা হচ্ছে স্টেনোগ্রাফারে কি টাইপরাইটার এটা তো মনে অ্যান্সার হয় না দিয়ে কি কার্পেন্টার কোনো কাঠমিস্ত্রি কাট কাটে আর সিজার্স দিয়ে সিমস্টার্স কাটে স্টেনোগ্রাফার টাইপরাইটার পেইন্ট রাইটার এটা কোনটা তাহলে সিমস্টার্স আর সিজার্স কার্পেন্টার কি করে দিয়ে কোনো কিছু কাটে সিমস্টার্স সিজার্স দিয়ে কোনো কিছু কাটে কাপড় কাটে আর কি এটা তাহলে কি করতেছে এটা সম্পর্ক কাটা এটাও কাটা আর অন্যগুলা কি যন্ত্র ঠিক আছে কিন্তু এখানে অ্যাকচুয়ালি এটার মধ্যে কাটাকাটির ব্যাপার স্যাপার আছে সো কোন জায়গায় কাটাকাটি ব্যাপার স্যাপার আছে সেই লিঙ্কটা এখানে কোথায় করতে পারতেছে একমাত্র ডি নাম্বারে অন্যগুলা লিঙ্ক করতে পারতেছে না কাটাকাটির ব্যাপার অন্যগুলা যন্ত্র টুলস হিসেবে করতে পারি কিন্তু আমি অ্যাকচুয়াল যে সম্পর্কটা একটা গিভেন পেয়ারের সাথে ডি নাম্বারটা আমি লিঙ্ক করতে পারতেছি অন্যগুলো করতে পারতেছি না প্রোগ্রামার সফটওয়্যার কি বলছে এখানে ডাক্তার পেশেন্ট তারপর সিঙ্গার সং পোয়েম তারপর হচ্ছে কি অ্যাক্টর ড্রামা প্রোগ্রামার কি করে সফটওয়্যার ক্রিয়েট করে তারপর পোয়েট কি করে পোয়েম ক্রিয়েট করে তাহলে সফটওয়্যার প্রোগ্রামার সৃষ্টি আর কি আর পোয়েম সৃষ্টি হচ্ছে কার পোয়েট তাহলে অ্যান্সার সি নাম্বার সৃষ্টিশীল ক্রিয়েটর প্রোগ্রামার সফটওয়্যারের ক্রিয়েটর হচ্ছে প্রোগ্রামার পোয়েমের ক্রিয়েটর হচ্ছে পোয়েট এরকম হচ্ছে পেয়ার মেশন ওয়াল রাজমিস্ত্রি কি করে ওয়াল নির্মাণ করে তাহলে ওয়াল হচ্ছে মেশনের সৃষ্টি আর কার সৃষ্টি রাজমিস্ত্রির সৃষ্টি হচ্ছে ওয়াল আর্টিস্টের ইজেল ফিশারম্যানের ট্রাউট অথরের বুক হ্যাঁ সি নাম্বার অথর বই সৃষ্টি করে স্কাল্পচার ম্যালেট না সি নাম্বার হয় অন্য সবগুলো অর্থ দেওয়া আছে খেয়াল করুন
তারপর আমরা দেখি সার্ভিস গিভার আচ্ছা সার্ভিস, ওরা এই সার্ভিস দেয় এবং কি সার্ভিস দেয়, তাহলে অ্যাডভাইজার, মেন্টর বা কাউন্সিলর সার্ভিস দেয়। সার্ভিস হচ্ছে কি কাউন্সিলিং করা, অ্যাডভাইস দেওয়া, উপদেশ দেওয়া। বডিগার্ডের সার্ভিস কোনটা, প্রোটেকশন। আর প্যাট্রন, পৃষ্ঠপোষক যেটা বলি, প্যাট্রনের ইয়ার কাজটা কি, সেটা সাপোর্ট দেওয়া, কাউকে সাপোর্ট দেওয়া, পৃষ্ঠপোষণ করা। প্যাট্রন কি করে, সাপোর্ট দেয়। আর কি করে, সমর্থক, সমর্থন। পৃষ্ঠপোষক কি করে, সাপোর্ট দেয়। আর কি করে, কাউন্সিলর কি করে, সি নাম্বার, কাউন্সিলর এখানে অ্যাডভাইস দেয়। অন্য কোনো ফর্মেটেই তুমি তোমার কি বলে এটা সার্ভিস গিভার আর সার্ভিস একসাথে করতে পারো না। দেখো আমি অনেকগুলো টাইপ বা জনরা দিয়ে লিখে রাখছি, কিন্তু এগুলো এটা 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 তুমি জাস্ট তোমার দায়িত্বটাকে একবার খালি এগুলো একটু পড়ে ফেলা, কারণ দেখো যেগুলো প্রায় পরীক্ষাগুলোতে আসতেছে। তারপর সার্ভিস রিসিভার হচ্ছে সার্ভিস গিভার, বুঝতেই পারছো। শপকিপার কি করে, কাস্টমারকে কি করে সার্ভিস দেয়। ডক্টর কি করে, পেশেন্টকে সার্ভিস দেয়। লয়ার কাকে, ক্লায়েন্টকে সার্ভিস দেয়। টিউটর স্টুডেন্টকে সার্ভিস দেয়। কে কারে সার্ভিস দেয় আর কি, এটা সার্ভিস রিসিভার হচ্ছে সার্ভিস গিভার। ওকে, এবার কাস্টমার, শপকিপার। শপকিপার মানে দোকানদার কাকে সার্ভ করে, কাস্টমারকে সার্ভ করে। তেমনি তেমনি লয়ার কাকে সার্ভ করে, ক্লায়েন্টকে সার্ভ করে। অ্যান্সার হচ্ছে কোনটা, ই নাম্বার। হাউস প্যাটেলারকে করে, পলিসি অ্যাডভোকেট করে, ক্লাব কি মেম্বারকে করে, কনসার্ট কি প্যাট্রনকে করে না, তো ই নাম্বারটা এখানে ওয়ার্কআউট করতেছে। তারপর এখানে সায়েন্স এন্ড সাবজেক্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। বোটানি, বোটানি কি প্ল্যান্টস নিয়ে আলোচনা করে। কার্ডিওলজি হার্ট নিয়ে, সাইটোলজি সেল নিয়ে, অ্যাকোস্টিক সাউন্ড নিয়ে, অ্যাকোস্টিক গিটার নাম শুনেছো। জুলজি অ্যানিমেলস নিয়ে, জানো এটা। ফার্মাসিকোলজি ড্রাগস নিয়ে, ফার্মেসি। অ্যান্টামোলজি ইনসেক্টস নিয়ে ইয়ে করে, প্যাথোলজি ডিজিজ নিয়ে করে, এগুলো জানো। বোটানি হচ্ছে প্ল্যান্টস, তাহলে জুলজি কি হবে, অ্যানিমেলস হবে, সরাসরি, খুব সহজ। আচ্ছা, টাইগার জুলজি, তাহলে জুলজির মধ্যে টাইগার নিয়ে আলোচনা করা হয়, তাহলে মার্স, মার্স মানে কি একটা গ্রহ, মঙ্গল গ্রহ, তাহলে মঙ্গল গ্রহ কোন জায়গায় আলোচনা করা হয়। আচ্ছা, মার্স কোথায় কোথায় আলোচনা করা হয়, একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি। ক্রিপ্টোলজি তো গুপ্তবিদ্যা, এটা না, এটা হওয়ার চান্স নাই। টেলিস্কোপি, এটাও নাই। এখন এ নাম্বার বা সি নাম্বারের যে কোনো একটা হবে। একটা হলো জ্যোতিষশাস্ত্র, একটা হচ্ছে জ্যোতির্বিদ্যা। তাহলে মার্স কোথায় ইয়ে করা হয়, জ্যোতির্বিদ্যা না জ্যোতিষশাস্ত্র। এখন প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এ নাম্বার আর সি নাম্বারের মধ্যে ডিফারেন্সটা কি। প্রথম আসলে আমরা কোনটা দেখি, অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমিটা কি, যে স্টাডি অফ দ্য ইউনিভার্স এন্ড ইট কন্টেন্টস আউটসাইড আর্থস অ্যাটমসফিয়ার। আচ্ছা, অ্যাস্ট্রোনমার মানে কি, জ্যোতিষশাস্ত্র, যারা কি বলে পজিশন দেখা মানুষের ভাগ্যটা ওইগুলো কিছু বলে দেয় আর কি। অ্যাস্ট্রোনমার্স এক্সামিন দ্য পজিশন, মোশন এন্ড প্রপার্টিজ অফ সেলেস্টিয়াল অবজেক্টস। আচ্ছা, অ্যাস্ট্রোলজিটা কি, attempts to study how those positions, motions and properties affect people and events on earth. তাহলে অ্যাস্ট্রোলজার কে, হাত দেখে যে কোনো কিছু ইয়ে করে, এটা অ্যাস্ট্রোলজি, এটা পজিশন নিয়ে কাজ করে। আর অ্যাস্ট্রোনমিটা কি, স্টাডি অফ ইউনিভার্স এন্ড ইটস কন্টেন্ট। তাহলে এখানে কোথায় আছে, এখানে আছে নাকি এখানে আছে, নিচেটা তো তোমার পজিশন নিয়ে কাজ করা, এটা পজিশন মোশন নিয়ে। কিন্তু এইটা কি, এটা হচ্ছে তোমার ইউনিভার্সের পুরো কন্টেক্ট, সেই কন্টেক্সট সবকিছু নিয়ে আলোচনা করা। তাহলে এটা কোথায় হবে, অ্যাস্ট্রোনমিতেই হবে। অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তাহলে জুলজিতে টাইগার নিয়ে আলোচনা করা হয়, অ্যাস্ট্রোনমিতে মার্স নিয়ে আলোচনা করা হয়, রাইট। আর অ্যাস্ট্রোলজিতে কি নিয়ে, পজিশন মোশন এগুলো নিয়ে। তো মার্স কি পজিশন বা মোশন নিয়ে আলোচনা করতেছি না, কোন জায়গায় আছে, স্টাডি অফ ইউনিভার্স, ইউনিভার্সের মধ্যে কি কি আছে সেটা নিয়ে ইয়ে করতেছে। এটা হচ্ছে অ্যাস্ট্রোনমি হবে এখানে, এটা এ নাম্বারটা হবে। এ আর সির মধ্যে কিন্তু অনেকে প্যাচ লাগায়, তো প্যাচ লাগেও না, আশা করি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি আমি এখানে। কার্ডিওলজি হার্ট, এটা তো সহজ। কার্ডিওলজিতে কি, হার্ট নিয়ে আলোচনা করতেছে, বা তারপর ফার্মাসিকোলজিতে ড্রাগস নিয়ে করে, বি নাম্বার, শেষ। আর কোনো কিছু নাই, অন্যগুলো এখানে মিল না। তারপরে এটা ইম্পর্টেন্ট, স্পিক মানে হচ্ছে কথা বলা, হুইসপার ফিস ফিস করে বলা, মাম বলা স্পষ্ট করে বলা, তোতলায় স্টেপ, এগুলো একটু মনে রাখো। ড্রিঙ্ক পান করা, সিপ অল্প অল্প করে খাওয়া, গাল ঢক করে গিলে ফেলা। ক্রাই ঘ্যান ঘ্যান করা, ফুফে ফুফে কাদা, ডিগ্রি বুঝাচ্ছে এখানে। লুক সি ব্লিঙ্ক, চোখ পিট পিট করা, স্টেয়ার তাকিয়ে থাকা, গ্ল্যান্স লাফ হাসা, গ্যাফো অর্থ হাসি দেওয়া, গিগল ফিক করে হাসা। ওয়াক অ্যাম্বল শাফল। তারপর দেখো টাচ স্পর্শ করা, ব্রাশ হালকাভাবে স্পর্শ করা। টাচ স্পর্শ করা আর ব্রাশ হচ্ছে হালকাভাবে স্পর্শ করা, এটা খুব কম মাত্রার বোঝাচ্ছে, মাত্রা কম আর কি এখানে। এটা স্টেয়ার গ্ল্যান্স, তাহলে কোনটা হবে এখানে, স্টেয়ার গ্ল্যান্স তোমার গাল্প সিপ। স্টেয়ার মানে তাকানো, গ্ল্যান্স মানে এক পলক, তাহলে সিপ গাল্প কি, সিপ মানে চুমুক আর কি, এটা তাহলে গাল্প সিপ, এটাই হচ্ছে এক নাম্বারটা। এ নাম্বারটা এখানে অ্যান্সার করা যাচ্ছে, এটা অন্যগুলো কোনো ফর্মে এখানে করা যাচ্ছে না। স্টেয়ার গ্ল্যান্স কোথায়, স্টেয়ার গ্ল্যান্স দেখো সেই দৃষ্টিতে তাকানো, আর গ্ল্যান্সের এক পলক, তার মানে বিপরীত শব্দ মনে হচ্ছে এটা। আর আমরা কি করেছিলাম, গাল্প আর সিপ। গাল্প মানে কি,
কাল্প মানে ঢকঢক করে খেয়ে গেলে ফেলা, আর সিপ অল্প অল্প করে চুমুক খাওয়া। তো বিপরীত না, বিপরীত ধর্মী না। সো স্টেয়ার গ্ল্যান্স বিপরীত ধর্মী, গাল্প সিপ এটা বিপরীত ধর্মী। অন্যগুলো তুমি কোনো কিছু নিয়ে করতে পারবে না। পার্টিসিপেট, অবজার্ভ না, স্কর্ন, অ্যাডমায়ার, নো নো লাইক দ্যাট, কনফাইড, টেল, এটাও কোনোভাবেই করা যায় না। ব্রাশ টাচ, তাহলে কি জানি ছিল, ব্রাশ জানি কি ছিল, আলতো স্পর্শ, তাই না? দেখো ব্রাশ কি ছিল, হালকা আলতো স্পর্শ। টাচ তার মানে কি, ব্রাশটা কি একটু মৃদু, মাইল্ড, মাইল্ড যেটা বলছে এটা। তাহলে ব্রাশটা কি মাইল্ড, তাহলে টাচের মাইল্ড ফর্ম হচ্ছে ব্রাশ। সি এর মাইল্ড ফর্ম গ্লিমস, রিডের মাইল্ড ফর্ম কি স্টাডি, স্পিকের, হ্যাঁ স্পিকের মাইল্ড ফর্মটা কি হুইসপার, ফিস ফিস করে বলা, হ্যাঁ এটা মাইল্ড ফর্ম, ঠিক আছে। রানের মাইল্ড ফর্ম কি মুভ, না এটা ওইভাবে হয় না। এটা বেশ ইম্পর্টেন্ট, এটা মনে রেখো, 5 স্টার রিডিং, এখানে প্রায় দেখা যায় পরীক্ষায় প্রশ্ন আসে। ফিশ, আচ্ছা এটা এনিমেল এন্ড কিডস, তাদের কিডস গুলোকে কি বলে, ফিশের কিডস কে ফ্রাই বলে, ক্যাট কিটেন এটা জানো, ওলফ কাপ বলে, সোয়াইন পিগ এটা যেন কোনটা কলটা আসে প্রায়, ক্যাটারপিলারটা দেখা যায় প্রায় দেয়, বাটারফ্লাই ক্যাটারপিলার, হ্যান চিকেন, চিকেন জানো, শিপ ল্যাম এটা যেন, কাউ কাফ, পাপি, পোল, ডাকলিং, গুজলিং এটা জানি না, কয়েকটা জাস্ট মুখস্থ জানা লাগবে এটা। কিডস, সরি এনিমেলস এর ওগুলো হচ্ছে কিডস। তারপর দিকে আমরা এনিমেল এন্ড ফ্লেশ, এগুলো হচ্ছে তোমার জীবজন্তুর নাম, তাদের মাংসগুলোকে এগুলো বলে। কাউ বা স্টিয়ার বিফ বলে, ঘিয়ারেরটা এটা মনে রেখো, হরিণের মাংসকে বেঞ্জেন বলে, পিক হচ্ছে পোর্ক, পোর্ক হচ্ছে শুকরের গোস্ত, শিপ বা গটের মাটন হবে, বার্ড পোল্ট্রি ফাউল পাখির মাংস। তারপর কালেকটিভ নাউন, কমন নাউন, এটাকে দেখো তো অ্যানালজি সমষ্টি হইতে পারে। আর্কিপেলাগো হচ্ছে আইল্যান্ডের সমষ্টি, দ্বীপরাষ্ট্র সমষ্টি, দ্বীপপুঞ্জ বলে। আর্কিপেলাগো হচ্ছে দ্বীপপুঞ্জ। ইন্ডিভিজুয়াল হচ্ছে মাল্টিটিউড, হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, আলাদা আলাদা করে যখন ইয়ে করতাম। তারপর আর্টিস্টের সমষ্টি হচ্ছে ট্রুপ। কলোনিটা কি হচ্ছে, ব্যাকটেরিয়াম কলোনি, উপনিবেশ না কিন্তু এটা। গ্যালাক্সিরিয়াটা কি হচ্ছে, স্টার, স্টার নিয়ে গ্যালাক্সি হচ্ছে। মাউন্টেন রেঞ্জ হয়। তারপর স্টারেরটা কি, নক্ষত্রপুঞ্জ, কনস্টেলিয়ান, এটা কি হচ্ছে, কনস্টেলেশন হবে এটা, সরি, তাহলে কনস্টেলেশন, নক্ষত্রপুঞ্জ সেটা হচ্ছে স্টার। ভয়েস, কোরাস করে কোনো কিছু গাওয়া, বলি না কোরাস করে গাও তো। তারপর সিঙ্গারটা আবার কোরাস, দুটোই হয় কিন্তু এটা, তাহলে সিঙ্গারের সমষ্টি হয় কোরাস, আর তুমি কি বলে কোরাস করে কোনো কিছু গাইতেছো, ভয়েসের সমষ্টি, তখন সেটাও কোরাস বলে। তারপর সিরিজেনের সমষ্টি হচ্ছে, সেটা হচ্ছে নেশন। আচ্ছা, হুইচ পেয়ার অফ দ্য ওয়ার্ডস ইজ সিনোনিমাস? ক্লাটার এন্ড কনসিস্টেন্ট সিনোনিম না। অ্যাক্লিমাটাইজ, অ্যাকাস্টম মানিয়ে নেওয়া, ঠিক আছে। অ্যাপার্থিক বর্ণবাদ বৈশিষ্ট্য, অ্যাপ্রিহেন্ড মানে উপলব্ধি করা হয় না। ফিলান্থ্রপিক মানে হচ্ছে পরোপকারী, মানবিক। পেসিমিস্টিক মানে হতাশা, কোনো কিছু ইয়ে করে না, বি নাম্বারটা ছাড়া। মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে অর্থ জানা লাগবে, সিনোনিমাস। তারপর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অব ইউর ট্রাফিক রুল, তোমার ট্রাফিক রুলটাকে শ্রদ্ধা করো, তার মানে কি, এটাই নিয়ম আর কি। দিস ইজ দ্য ল অফ দ্য কান্ট্রি, এটাই পৃথিবী, এটাই ওই দেশের নিয়ম। ওন সেফটির জন্য না, সেফটির আগে তোমার নিয়মটাকে ফলো করাটা, তারপরে না হয় সেফটির কথা আসবে। এটা এটা জেনারেলাইজ কত কনটেক্সটে বি নাম্বারটাই হবে, কেন হবে। তারপর আমরা দেখি এখানে হার্ম, ড্যামেজ। তো হার্ম করলে কি, হার্ম ড্যামেজ কোনো কাজ, এখানে হার্ম ড্যামেজ কোনো কাজ এবং তার পরিণতি দেখানো হয়েছে। হার্ম কি হবে, ড্যামেজ করলে তোমার কি বলছে এখানে, সেক্ষেত্রে ইনজিউর, ক্ষত বিক্ষত করা, আর ইনক্যাপাসিট, চলতে অক্ষম করা, একই সম্পর্ক দেখায়। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে এখানে, ইনজিউর হচ্ছে ইনক্যাপাসিয়েট, ইনক্যাপাসিটেট বলতেছে এটা, সিআইটিআইটি, ইনক্যাপাসিটেট। ইনজিউর আছে ইনক্যাপাসিটেট, যে হার্ম, ড্যামেজ, কোনো কিছু হার্ম করা মানে তার ড্যামেজ করা, কোনো কিছু কাউকে ইনজিউর করা মানে ইনক্যাপাসিয়েট করা। তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। অন্যগুলো এখানে কোনো কিছু তুমি লিঙ্ক করতে পারবে না, সাওয়ার সুইটের সাথে করা যায় না, স্টাউট উইক না, হুক ক্রুক এগুলো করা যায় না, কোনটা লিঙ্ক করা যায় না গিভিন পেয়ারের সাথে। তারপরে যে টাইগার, জুলজি, আবার ছিল মার্স। মার্সের মধ্যে কি হবে, অ্যাস্ট্রোনমি নাকি অ্যাস্ট্রোলজি? স্টাডি অফ ইউনিভার্সিটি তো হবে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি না। অ্যাস্ট্রোলজি দিয়ে অ্যাস্ট্রোলজাররা ইয়ে করে, হাতটা দেখে আর কি, নক্ষত্রের অবস্থান দেখে হাতটা দেখে কোনো কিছু ভবিষ্যৎবাণী করে। দেখো এটা অ্যাফেক্ট পিপল অ্যান্ড ইউনিভার্স, এটা মানুষকে আক্রান্ত কেমনে ইয়ে করতে পারে, এফেক্ট করতে পারে, বা পৃথিবীর কোন ইভেন্ট কাকে কেমন করতে পারে, সেটা হচ্ছে তোমার অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোনমি নিয়ে আলোচনা করতে হবে মার্সের। বোটানি, প্ল্যান্টস, জুলজি কি হবে, এটা একটু আগে বলানো হয়েছিল, এটা অ্যানিমেলস। ওকে, তারপরে দেখো প্যাট্রন, প্যাট্রন জানি কি করতো, প্যাট্রন কি করতো, সাপোর্ট করতো, পৃষ্ঠপোষক সাপোর্ট দিত, সমর্থন দিত, কাউন্সিলর কি করতো, অ্যাডভাইস দিত। এটা একটু দেখছিলাম কিছুক্ষণ আগে।
তারপর হার্ট, হিউম্যান বডিতে মেইনিয়াটা কি, মেইনিয়া হচ্ছে হার্ট। তেমনি কারের মেইন জায়গাটা কোনটা, সেটা হচ্ছে মেশিন। মেশিন ছাড়া কার চলে না, হার্ট ছাড়া হিউম্যান চলতে পারে না, সম্পর্ক। তারপরে আমরা দেখি এখানে অবস্টিনেট, স্টাবর্ন, সিনোনিম, সম্পর্ক একই, একই রকম সম্পর্ক, মানে সিনোনিম। ব্রিলিয়ান্ট জিনিস ট্যালেন্টেড হয়, এটাই হবে সম্পর্ক, অন্যগুলো তুমি ইয়ে করতে পারবে না। তারপরে আমরা দেখি এখানে পেট্রোল, কার, কার চলে পেট্রোল দিয়ে, গাড়ি চলে পেট্রোল দিয়ে। তেমনি কার চলে, কাঠ, গাড়ি চলে কি দিয়ে, ঘোড়া দিয়ে। অন্যগুলো এখানে কিন্তু কোনো কিছু চলনের কোনো কিছু ইয়ে করতে পারতেছো না এখানে। তারপরে আমরা দেখি বার্ড অরিনথোলজি, পাখির বিবর্তন বা বিকাশ নিয়ে কোথায় আলোচনা করা হয়, সেটা হচ্ছে অরিনথোলজি। আর আর্ট, যেটা কি জিওগ্রাফি নাকি জিওলজি, ভূগোল। তাহলে জিওগ্রাফি আর হচ্ছে জিওলজির মধ্যে পার্থক্যটা কি? জিওগ্রাফিটা কি ডেসক্রাইব করে? দ্য ওয়ে ইন হুইচ human culture influences the nature environment and also the way which various regions have impact on the people living here. As again, বিপরীত ভাবে কি জিওলজিটা কি? Talks about the composition, structure, material and process about the earth. পৃথিবী সম্পর্কিত সবকিছু এটা। তাহলে পাখির উৎপত্তি বা বিকাশ নিয়ে আলোচনা করা হয় সেটা ওরিয়ন্থোলজিতে। তো আর পৃথিবীর উৎপত্তি বা বিকাশ নিয়ে সেটা কোথাও আলোচনা করে, যে কম্পোজিশন, স্ট্রাকচার, সেটা কি জিওলজি। অ্যান্সার হচ্ছে বি নাম্বার, জিওগ্রাফি না, ভূগোলের নাম। ঠিক আছে, ভালো প্রশ্ন দিয়েছে এটা। তারপরে এখানে প্রোগ্রাম সফটওয়্যার কোনটা হবে? কার্সর পয়েন্টার, কার্সর দিয়ে পয়েন্টার করি, সফটওয়্যার দিয়ে আমরা কোনো কিছু প্রোগ্রাম করি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্যান্স, গ্যালারিজ এর মধ্যে ফ্যানরা বসে থাকে, অডিয়েন্সরা সিটের মধ্যে বসে থাকে। অ্যান্সার তো এটাই হয়। টিম গোল পোস্টে বসে না, রেফারি ডিসিশনে বসে না, কাউন্টার স্টিকারে বসে না। তারপরে আমরা দেখি থুমরি ইজ ওয়ান টাইপ অফ মিউজিক, মুরাল ইজ ওয়ান টাইপ অফ পেইন্টিং। আসলে অ্যান্সার গোস ফর কোনটা? ডি নাম্বার, টাইপ, রকম বা টাইপ বা জনরা বোঝাচ্ছে এটা। অন্যগুলো এখানে কোনো কিছু ওয়ার্কআউট করতেছে না। ট্রায়াল, জুরি কি করে? বিচারকরা কি করে? বিচার করে, ট্রায়াল করে। তেমনি কন্টেস্ট্যান্ট, প্রতিদ্বন্দ্বীরা নির্বাচন করে, মানে যারা নির্বাচন কি করে, ইলেকশন করে আর কি। এটা অন্য কোনোটা এখানে কোনো কিছু ওয়ার্কআউট করা যাচ্ছে না। জুরি মানে বিচারক বিন্দুরা বিচার করে, প্রতিযোগীরা প্রতিযোগিতা করে। পোল মানে তো নির্বাচন করা, নির্বাচনে ইলেকশনে যাওয়া আর কি, তো সেটা তো প্রতিযোগিতাই ধরতে গেলে, অন্যগুলো এখানে সেন্স করা যায় না। তাহলে এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমাদের মেইন ইম্পর্টেন্ট পড়াটা আজকে কি ছিল, যে টাইপস অফ ফ্রেজ ছিল। টাইপস অফ ফ্রেজটা ডিটেলস আলোচনা করেছি, আশা করি এটা সময় নিয়ে খুব ভালো করে দেখবা। আর পরে অ্যানালজি, যেটা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার মেমোরাইজিং পার্ট, এখানে তোমার ভোকাবুলারি স্ট্রং না থাকলে তুমি তেমন কিছু করতে পারবে না আসলে। সো এটাও ভালো করে দেখবা, লিখে লিখে একটু প্র্যাকটিস করবা, কারণ দেখা যায় ভার্সেটিলিটি মেনটেন করার জন্য প্রায়ই দেখা যায় কোনো না কোনো জায়গায় পরীক্ষাতে আসে। সো দ্যাটস অল ফর দি মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।